হঠাৎ একটা শোরগোলের আওয়াজ কানে আসে। আস্তে চমকে সামনে তাকায় ইনায়। বাগানের পাশে বড় একটা খোলা জায়গা, সেখানে 7-8 জন লোক মিলে একটা লোককে বেদমভাবে পেটাচ্ছে। আর পাশে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে ইচ্ছে মতো সিগারেট টানছে সুঠম দেহের বলিষ্ঠ এক পুরুষ। কালো রঙের পাঞ্জাবিটা শরীরে এঁটে আছে, পায়ের উপর পা তুলে দিব্যি আনন্দের সহিত দেখতেছে ওই লোকের মার খাওয়া। ইনা হকচকিতে যায় কিছুটা, ভীতভাবে সামনে এগোয়। লোকটাকে মারতে মারতে আধমরা করে ফেলেছে প্রায়, রক্ত ভেসে আসছে সবুজ ঘাসের মাটির উপর। তবুও লোকগুলো থামবার কোনো লক্ষণ নেই। হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সেই পুরুষটি, ঠোঁটের ভাঁজে সিগারেট রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে লোকটাকে মারতে শুরু করে। চোখ দিয়ে আগুন ঝরছে তার, গগনবিদারী চিৎকার দিয়ে উঠেছে লোকটি। এইবার স্টিকটা লোকটার মুখে ঢুকিয়ে দেয় সে, মুখ থেকে সিগারেট ফেলে বিশ্রী একটা গালি দেয়। আমার খবর লিক করিস তুই? কত বড় কলিজা তোর রানা! আমি দেখব আজ সেটা। আমার সাথে আমার পিছনে ছুরি মারিস? লোকটার প্রাণ প্রদীপ নিভু যায়, তবুও কিছু বলার জন্য গঙ্গাতে থেকে মুখ থেকে স্টিকটা বের করে আবারও মারতে থাকে লোকটা। ফর্সা সুন্দর মুখশ্রী আগুনের মতো লাল হয়ে আছে। দলের লোকগুলো এখন তার ভয় সিটিয়াছে। মার খাওয়া রানা এবার অস্পষ্টভাবে বুলিয়া ওড়ায়, জওয়ান ভাই মাপ করে দেন, আর জীবনে এমন ভুল করুম না। আর এই সুযোগ দেন, সুযোগ তোকে, যাতে করে পরের বার জায়গা মতো বাজ দিতে পারিস। না ভাই, আর জীবনে আপনার সাথে 2 নম্বরই করুম না। সুযোগ দেন আমারে, বেশ একটা শর্তে দিতে পারি। বলেই ঠোঁট বাঁকিয়ে ভয়ঙ্কর রকমের হাসি দেয় জওয়ান করিম। দলের একজনকে চোখ দিয়ে যেন ইশারা করলেন জওয়ান। জওয়ানের হাসি থেকে রানার কলিজাটা শুকিয়ে গেছে প্রায়। সে বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে। একটা ছেলে বড় একটা ধারালো ছুরি নিয়ে এলো জওয়ানের কাছে। রানা ছটপট করতে শুরু করলো সেটা দেখে। জওয়ান মুখে আরেকটা সিগারেট গুঁজে দিয়ে লাইটারটা দিয়ে আগুন ধরালো রানার দিকে। ঘাড় বাঁকা করে কিঞ্চিত হাসলো সে। শুধু তোর একটা হাত আর একটা জিভ কেটে ফেলবো, এতেই আমার চলবে, তারপর তোর ভুল মাপ। বলে রানা দিকে ঝুঁকে পড়লে জওয়ান। ইনা এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল এই পাষণ্ড পুরুষটিকে। এতটা নির্দয় কী করে হতে পারে মানুষ? ইনা প্রথমে কিছুটা ভয় লাগলো, এখন প্রচণ্ড রাগ লাগছে। এতগুলো মানুষ একটা লোককে হেল্প করছে না, থামাচ্ছে না কেউ এই নির্দয় লোকটাকে। ইনার মনের মধ্যে কিছু সাহস সঞ্চার করে এগিয়ে যায় জওয়ানের দিকে, রানার উপর থেকে ধাক্কা দিয়ে জওয়ানকে। কিন্তু বিধিভাম ইনায়ের মতো এমন চুনোপুটি শরীর বিশাল দেহের জওয়ানকে নড়াতে পারল না একটু। আচমকা মৃদু ধাক্কা খেয়ে সামনে তাকায় জওয়ান। তার থেকে 1 হাত দূরে সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মায়াবী কোমল মুখশ্রী, রাগের আপাশ, ঠোঁট কামড়ে ধরে তার দিকে তাকিয়ে আছে। আপাতমস্তক ইনায়াকে উপর নিচ দেখে নেয় জায়ান। কত হবে বয়স? এই পুচকুমে তাকে ধাক্কা মেরেছে। বিষয়টা মাথায় আসতে রেগে গেল জায়ান। নাক ফুলিয়ে ইনার সামনে গিয়ে দাঁড়ায় সে, ঠোঁটের ভাঁজে রাখা সিগারেট টান শেষ করে ফেলে দেয়। অতঃপর ইনায়ার মুখে ছাড়ে মুখ ভর্তি বিষাক্ত নিকোটিন ধোয়া। তারপর অন্তত গম্ভীর কণ্ঠে বলে, সাহস তো বন্ধ নামে জওয়ান করিমের গায়ে হাত। তো কি চাই তোমার? ইনা চোখ মুখ কুঁচকে কিছুটা পিছিয়ে যায়, নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়াটা ভিতরে গেছে কিছুটা। না, গায়ের ওড়নাটা নাক মুখ চেপে ধরে সে। তারপর সামনে রাগান্বিত হয়ে তাকায় জওয়ানের দিকে। কেউ কাউকে এমন জঘন্যভাবে কি করে মারতে পারে? আপনি কি মানুষ? ভুরু কুঁচকায় জওয়ান। কেন? আমাকে কি মানুষের মতো মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে না। আজ তো জানোয়ার একটা। ক্রোধিত নয় তাকিয়ে গমগম গলায় বলল উঠে ইয়ানা। জাহান এবার পেছনে তাকিয়ে একবার লোকদেরকে ডেকে আনে। সুরসুর করে সবকটা সামনে আসতে জওয়ান বলে, এই আমাকে কি দেখতে মানুষের মতো লাগে না? আমার হাত পা তো সব ঠিক আছে না? মানে এক্সট্রা বেশি কিছু নাই তো? না ভাই, আপনি একদম ঠিক আছেন। এই সেমনি ভুলভাল বকতেছে। সব কয়টা একসুরে বলে উঠলে ইনার প্রচণ্ড রাগ ওঠে। শুধু হাত পা থাকলে মানুষ হওয়া যায় না, এর জন্য মানুষত্ব লাগে, যার ছিটেফোঁটাও আপনার মাঝে আমি দেখছি না। যেমন একটি মেকি হাসি দিকে ইনার দিকে তাকায়, তারপর বুকের ভিতর হাত দিয়ে কষ্ট পাওয়ার ভান করে। আপনার মানুষের জন্য খুব দরদ, অনেক সমস্যা দেখলে এগিয়ে আসেন। আপনি তো দেখছি খুব সাহসী, তাই না? হ্যাঁ তাই। আপনাদের মতো মনুষ্যত্ব নই আমি যে মানুষ পিটিয়ে তক্তা বানাবো। জাহান আচমকা তার মুখের আদল পরিবর্তন করে ফেলে, খানিকটা আগের হাস্যোজ্জ্বল মুখটা ভয়ঙ্কর করে তোলে। চোখ দুটো তার ভীষণভাবে ক্রোধের আগুনে জ্বলজ্বল করছে। হাতটা পিছনে দিয়ে কোমরে গোজা রিভলভারটা বের করে আনে। হঠাৎ করে রিভলভার থেকে ইনার সাহস পাখির ফুরুতের মতো করে উড়ে পালায়। দাঁত দিয়ে নখ কাটতে থাকে সে। যতই সে হোক, অস্ত্রের আঘাত খেতে চায় না ইনা। আর সে যে ভয় পাচ্ছে সেটা বুঝতে দেওয়া যাবে না। জায়ান ইনার দিকে তাকিয়ে রিভলভার দিয়ে কপালের ডান পাশটা চুলকায়। ইনার সাহস ধরে রাখার প্রয়াস দেখে হাসে একটু। মুহূর্তে হাতের রিভলভারটা দিয়ে মাটির পড়ে থাকা রানা বা পায়ের গোড়ালিতে গুলি করে একটা। হঠাৎ গুলির শব্দে রানা
আত্মচিৎকারে ভয় পেয়ে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে ইনায়া। বুকটা ধড়ফড় করছে। মৃদুভাবে চোরা চোখে একবার সামনে তাকায় ইনায়া। সবাই তার দিকে তাকিয়ে হাসছে। ইনায়া আবার হাত পা কাঁপতে শুরু করলো। শেষমেশ সন্ত্রাসীর সামনে এসে পড়লো আর তাকেই এতক্ষণ জ্ঞান দিচ্ছিল। পাশে রানা গঙ্গাচ্ছিল। ইনায়ার খারাপ লাগলেও কিছু করার নেই। তার সাহসী নারী, আপনার সাহস কই? কথাটা শুনে সামনে জায়ানের দিকে তাকায় ইনায়া। বিড়বিড় করে কিছু বলতে গেলে সেখানে সুরেশের আগমন হয়। সাথে একটা সুন্দরী মহিলা। ইনায়াকে এভাবে বসে থাকতে দেখে সুরেশ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কী হলো ইনায়া? কিছু হয়েছে তোমার? এভাবে রয়েছে কেন? কাকা, এই জ্ঞানী সাহসী নারীকে কই থেকে পাইলেন আপনি? এর তালাশি তো আমি এতদিন করতে ছিলাম। জানার কথায় ভুরু কুচকে রানার দিকে তাকাল সুরেশ। ঘটনা বুঝতে বেশি দেরি হলো না তার। সে কিছু বলতে যাবে তার আগে পাশ থেকে বলা কথা বলে ওঠে অজ্ঞাত মহিলা, এসব কি জাওয়ান? আর রানার এই অবস্থা কেন? কি করেছো? নিজের ছেলেদেরকে কেন মারছো? জাহান কিছুটা শান্ত হয়ে তার মায়ের দিকে তাকালো। তার মা মিনারা বেগম এই মারামারি একদম পছন্দ করে না। জাহান বাকি ছেলেদেরকে বলল রানাকে নিয়ে হসপিটালে যেতে। রানার অজ্ঞান প্রায়। ছেলেগুলো যেতে জায়ান ইনারার দিকে একবার তাকিয়ে মাকে বলল, এটা রাজনৈতিক কৌশল, এটা তুমি বুঝবে না। বলে জায়গা প্রস্থান করলো সে। মিনারা বেগম এক দীর্ঘশ্বাস ফেলে ইনার দিকে তাকিয়ে যায়, যার মুখ এখনও ভয়ে চুপসে আছে অনেকটা। মিনারা ইনায়াকে ধাতস্থ করে বলে ওঠে, তুমি বুঝো ইনায়া? সুরেশ বলেছে তোমার কথা আমাকে, আমি সম্পর্কে তোমার মামি হই। ইনিয়া তাকালো মিনারা বেগমের দিকে। অন্তত সুন্দরী অভিজাতপূর্ণ নারী মিনারা শরীরে তাই প্রকাশ পাচ্ছে। ইনায়া কোনো কথা বলতে পারছে না, কণ্ঠ কাঁপছে তার। মিনারা খানিকক্ষণ তাকালো ইনায়ের দিকে। একদম মায়ের মতো হয়েছে ইনায়া। তিনি ইনায়াকে বসা থেকে দাঁড় করালেন। তারপর শান্ত স্বরে বললেন, এখানে অন্য কোনো মানুষ আসা নিষেধ, এমনকি আমিও এর আওতায়। ভয় পেয়ে না, চলো আমার সাথে। ইনার মাথা নেড়ে মিনারার বেগমের সাথে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যায়। তার চোখে এখনও ভাসছে ওই সন্ত্রাসী চেহারা। বাড়ির ভিতরে ঢুকতে চোখ উল্টালো ইনার। পুরো বাড়ির ভিতরটা আভিজাত্যে ভরপুর, যেন কোনো এক বিশাল বড় মহলে প্রবেশ করছে। বাড়ির ভেতরে দেওয়াল, ফার্নিচার, টাইলস সম্পূর্ণ সোনালি রঙের, যেন স্বর্ণখচিত সবখানে। ইনা এই বাড়িতে আসার পর থেকে খালি অবাক হচ্ছে, এর শেষ খুঁজে পাচ্ছে না সে। মিনারা তাকে সোফায় বসিয়ে চলে গেলেন কিচেনে। ইনা শান্তভাবে বসে থাকে। কিছুক্ষণ যেতে মিনারার হাতে ট্রের ভর্তি খাবার এনে সামনে রাখেন। ইনা মিনারার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে, মামা কই? তাকে একটু ডাকেন, ওনার সাথে আমার জরুরি কথা আছে। মিনারা একটু হেসে ইনায়ের সামনে বসলেন। তারপর ইনায়ের হাতে পায়েসের বাটি ধরিয়ে শান্ত কণ্ঠে বলেন, তোমার মামাকে কে খবর দিয়েছে? তুমি হয়তো এক্ষুনি নিচে নামবে। তা বলো, তোমার নতুন সংসার চলছে কেমন? মিনার কথায় মলিন মুখে তার দিকে তাকায় ইনার। সংসার? সেখানে স্বামীর দেখা পেল না? সংসার তো বহুদূর। মিনারা ইনারার মলিন মুখটা লক্ষ্য করলো। তারপর মিহিকণ্ঠে বলো, তুমি ভালো আছো তো ইনারা? কোনো সমস্যা থাকলে বলতে পারো। ইনায়া কিছুক্ষণ চুপ থেকে মিনারাকে কিছু বলতে যাবে, তখনই দোতলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে দুজন লোক। মিজানুর করিম এর সাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে তার বড় ছেলে ফাহাদ করিম। মূলত কথা নয়, ঝগড়াই বেশি হচ্ছে তার বাবার সাথে। কেউ কারো থেকে দমবার পাত্র নয়। মিজানুর একেবারে স্যুট বুট পরে আছে। ফাহাদ শুভ্র সাদা রঙের পাঞ্জাবির উপর মুজিব কোট পরেছে। দুজনেই মিটিংয়ে আছে। তারপর কথা কাটাকাটি শেষ হচ্ছে না তাদের। ইনারা আর মিনারা বেগম দুজনে সামনের দিকে তাকায়। তাদের কথার বিষয়বস্তু থেকে জানা যায় মিনারা। তিনি স্বামীর চোখে কঠিন দৃষ্টি তাকিয়ে ইনারার দিকে ইশারা করেন। মিজানুর স্ত্রীর চোখ রাঙানি খেয়ে তার পাশে দাঁড়ানো ইনায়াকে দেখেন। তৎক্ষণাৎ তার মুখ বন্ধ হয়ে যায়। ফাওয়াতো বাবার মতো মুখ বন্ধ করে ইনায়াকে গম্ভীর দৃষ্টিতে দেখতে আছেন। ভালো আছেন মামা? আমাকে কি চিনতে পেরেছেন তো? মিহি কণ্ঠে জিজ্ঞাসা করে ইনায়া। মিনারুল ইনায়ার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। এক পলক নিজের বোনের মতো দেখতে ইনায়াকে দেখতে পায়। মেয়েটি পুরোপুরি তার মায়ের মতো হয়েছে। আমি তো বেশ আছি, তা তুই কেমন আছিস ইনায়া? জি মামা, এই তো কোনোরকম চলছে। স্লান মুখে ইনায়া বলে ওঠে। মিজানুল এবার ফাহাতের দিকে তাকিয়ে গম্ভীর মুখ করে বলে, শোনেন মেয়র সাহেব, এ হচ্ছে ইনায়া, তোমার ফুপির মেয়ে, যার কথা একদিন বলেছিলাম। ফাহাদ ইনায়ার দিকে তাকিয়ে অবাক হয় প্রচুর। ফুপি বেঁচে থাকতে তার সাথে দু একবার দেখা হয়েছিল, কিন্তু ইনায়াকে দেখনি সে কখনো। ইনায়া মিষ্টি এসে সালাম দেয় ফাহাদকে। সেও সালামের উত্তর দিয়ে বলে, সত্যি তুমি একদম ফুপির মতো, বাবার বলার সাথে মিল আছে। মিজানুল একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে সোফায় বসে। মিনারা এসে তার দিকে চা এগিয়ে দেয়। মিজানুল সোফায় বসতে তার পাশে ফাহাদ পায়ের উপর পা তুলে বসে। তা দেখে বিরক্তে চোখ কুঁচকে মিজানুল। এই যে মেয়র সাহেব, এটা আপনার বাড়ির, আপনার পার্টি অফিস নয়। এখানে আমার সাথে অন্তত নেতার ভাব দেখাবেন না। বাবার কথায় রেগে গেলেন ফাহাদ। নেতা তো নেতাই হয়, বাড়ি আর অফিস। আর এই বাড়ি তুমি না, দাদু বানিয়েছে। তার বাড়ি যদি তুমি নিজের বলে দাবি করতে পারো, সে হিসাবে এটা আমারও বাড়ি, আর আমি এখানে রাজা। মিজানুর ছেলের কথায় মুখ ভেঙালেন। ইনা দুজনে
গম্ভীর পুরুষের এমন ঝগড়া দেখে থ হয়ে রইল। বাবা ছেলে কথায় কথায় এভাবে লাগতে পারে? অবশ্য সুরেশের থেকে এসব শুনেছিল ইনায়া। মিনারা এবার দীর্ঘশ্বাস ফেলে মিজানুরকে বলে ওঠেন, এই ভর দুপুরে দুজনে কোথায় যাচ্ছেন? মিজানুর কবির গম্ভীর মুখ করে বলেন, আসলে অফিসে গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে তো তাই। এইমাত্র ইনফর্ম পেলাম ইম্পর্টেন্ট মিটিং আছে একটা। আমরাও পার্টি অফিসের লোকদের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। জওয়ান বলল যেতে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফাহাদ বলে উঠল। মিজানুর সেটা শুনে রসিকতা করে বলল, তোমাদের আবার কিসের মিটিং? ওই কার পিছনে পড়লে ভালো হবে, কাকে মারতে পারলে ভালো হবে, সেই বুদ্ধি তো দুই ভাই মিলে। আহারে, সোনার বাংলা দুর্নীতিতে ভরে গেছে। বাবার কথায় রেগে ফাহাদ রেগে কিছু বলতে যাবে তার আগে মিনারা শান্ত স্বরে বললেন, আসলে ইনায়া আপনার সাথে কিছু কথা বলতে চাই। মিজানুর এবার ইনিয়ার দিকে গম্ভীরভাবে তাকালেন। ইনায়া মনে মনে নিজেকে ধাতস্থ করে বলেন, বিয়ের পরে জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একে একে সব বলতে থাকেন এবং কি করে তার ফুপু অনিলার বাড়ি নিয়ে মামলা করায় বিষয়টা জানায় সে। সব শুনে ইনার সামনে বসা তিনটা মুখ অন্তত গম্ভীর হয়ে যায়। এতটুকু বয়সে সব সাফার করেছে ইনায়া। কি করে মানতে পারছে সে? বাবা মা হারানোর পর স্বামীর থেকে পাওয়া লাঞ্ছনা, এসব কি প্রাপ্য তার? ভেবে পায় না কেউ। নিজের মনের সব কথা উগড়ে দেয় ইনায়া। ভেতরে যেন হালকা হলো প্রচুর। মিজানুর অনেকটা দুঃখ প্রকাশ করলো। যা হয়েছে তা তোমার প্রাপ্য ছিল নাই না, তবু ভাগ্যের সাথে কারো হাত নেই। বাবার প্রচণ্ড রাগ ছিল, তাই সে সাজিয়া তোমার বাবাকে কখনো মেনে নেয়নি। সাথে আমাকেও তা করতে বাধ্য করেছিল। আমি সবসময় রাজনীতি কোলাহল থেকে দূরে থাকতাম। বাবা মেনে নিতে পারেনি যে তার মেয়ে তার শত্রুর সাথে পালাবে। তিনি সাজিয়াকে ত্যায্য করেছেন। গত 2 বছর আগে তোমার মায়ের সাথে আমার আবার যোগাযোগ হয়। ভেবেছিলাম তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেবো, কিন্তু সে নিতে নারাজ। তোমার বাবা মায়ের মৃত্যুর পর তোমাকে আমার কাছে আনতে চেয়েছিলাম, কিন্তু নাহিদ মির্জা আর সোনিয়া মির্জা বলেছিল তোমাকে তাদের ছেলের বউ বানাবে, মির্জা বাড়ির বউ হবে তুমি। তাই অনেকটা নিশ্চিত ছিলাম, কিন্তু নাভানের কর্মে আমি আশাহত। কাজটা ভালো করেনি সে। সাথে তার বাবা মা নিজের অ্যাডাল্ট শিক্ষিত ছেলের কথা মানার দরকার ছিল। এই কথা বলে থামলেন মিজানুর। তার সামনে বসে অশ্রুসিক্ত দিচ্ছে ইনায়া। তিনি মলিন মুখে বসেছেন। এখন তুমি কি চাও ইনায়া? অনিশ্চিত সম্পর্কের জন্য কি তুমি এখনও অপেক্ষা করবে, যার কোনো নিশ্চয়তা নেই? আমি তোমাকে সব রকমের হেল্প করব। ইনি অশ্রুসিক্ত নয়নে তাকালো একবার, আবারও মাথা নিয়ে মিনমিন স্বরে বলল, মায়ের বাড়ির লাভ কি? ওই বাড়িতে থাকতে গেলে আমার শুধু একটাই পরিচয় হবে, নাবানের ওয়াইফ। মামুনি, বাবা যতই আমাকে নিজের মেয়ের মতো দেখুক না কেন, আজ বাদে কাল নিজেদের ছেলের জন্য মন ঠিকই কাঁদবে। আর আমার জন্য তাদের একমাত্র ছেলে বাড়ি ছাড়া হোক, সেটা আমি চাই না। আমি ওই বাড়িতে থাকতে চাই না। এই সম্পর্কের ভাড়া আর বহন করতে পারবো না আমি। আমাকে আপাতত একটা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিন, আর ছোটোখাটো কোনো একটা কাজ আমি জোগাড় করে নিব। ওই বাড়িতে আমি আর থাকবো না। ইনারার কথায় মাথা ঝাঁকালো মিনারা বেগম। আসলেই তো, স্বামী ছাড়া সংসার কীভাবে? সেখানে আজ পর্যন্ত নাবান ইনার মুখটা পর্যন্ত দেখেনি। এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। মিজানুর বেগম খানিকক্ষণ চুপ থেকে বলে ওঠে, সেটাই ভালো। আমি নাহিদ মির্জার সাথে কথা বলে বিষয়টা ঠিক করছি। জীবনটা নতুন করে শুরু করো, আর ফাহাদ ইনিয়াদের বাড়ির বিষয়ে হ্যান্ডেল করো। এতক্ষণ সব কিছু নীরব দর্শকের মতো দেখছিল ফাহাদ। বাবার কথায় মাথা নাড়া সে। ইনের জন্য খুব খারাপ লাগছে তার, আর নাবানের জন্য রাগও লাগছে বটে। কিন্তু কি করার করার আজকাল মেয়েদের উপর জিদ চাপিয়ে দিতে নেই। হঠাৎ করে ফোন বাজায়। ফাহাদ উঠে দাঁড়িয়ে গটগট করে পায়ে বাইরে বেরিয়ে যায়। ফোনটা সামনে আসতে দেখতে পায় স্ক্রিনে জল করে সে না নাবার নামটি। সে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে ইনায়া মিজানুরের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দেয়। ধন্যবাদ মামা, আজকে চলি। ইনার কথা মিজানুর আর মিনারা বাদশাতে, কি বলিস? আর যাওয়ার দরকার নেই। ইনায়া হাসি কিঞ্চিত বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, মামুনি আর বাবাই আমার জন্য অনেক করেছে, তাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আর আমি কাউকে না জানিয়ে এসেছি। এতক্ষণে হয়তো চিন্তা করছে সবাই। কেউ আর কোনো বলার মতো কথা খুঁজে পেলেন না। মিজানুর ঠিক করলেন ড্রাইভারকে দিয়ে ইনায়াকে বাড়ি পৌঁছে দেবে। ইনায়াও রাজি হয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতে হবে। মির্জা বাড়ির হট্টগোল বেঁধে গেছে একটা। সবার মুখ গম্ভীর হয়েছে, তার কারণ ইনারা এখনও বাড়ি ফিরছে না। ঈশান নিধির দিকে তাকে চোখ মুখ পাকাচ্ছে। নিধি বেচারা ভয়ে চুপসে আছে। ঈশানের ভাষ্যমতে নিধি আজকে ফাঁকি না দিলে এই সমস্যা হতো না। সোয়ানা আর নিপার মনে অন্য ধারণা। ইনার সুযোগ পেলে চলে গেল না তো, আর যাবেই বা কোথায়? নাহিদ মির্জা ও নাওয়ান, তারা দুজনে ড্রাইভার আতাউরকে ইচ্ছে মতো যাচ্ছে। আতাউরের ভিতরে অনেক হিংসা হয়। 2 দিনের মেয়ের জন্য তাকে ঝাড়ি খেতে হচ্ছে। সে বিরক্ত সহিত বলে, মেয়েটা আমাকে আসতে যেতে নিষেধ করেছিল স্যার। কি জানি কাজ ছিল তার। বলেছে ক্লাস শেষে একা একে চলে আসবে। সে বলল তুমি মেনে নিলে। ও কি এই রাস্তাঘাট চেনে? আমাদের তো তুমি একটা কনফার্ম করতে পারতে, গর্দভ একটা। নাহিদ মির্জা ঝাড়ি খেয়ে আতাউর মন আরও বিষাদে ছেয়ে যায়। এই মিনমিন কণ্ঠে বলে, স্যার দেখেছেন, কারোর সাথে নিশ্চয় ভেঙে গেছে। এসব মেয়েদের বিশ্বাস করতে নেই। আতাউরের কথায় সবাই তার দিকে রক্তচোখ নিয়ে তাকালো। সবচাইতে বেশি রাগলো সোয়ানা। সে আতাউরকে উদ্দেশ্য করে বলল, আমাদের মেয়ের সম্পর্কে একটা বাজে কথা বলবেন না আপনি। আর আজকে থেকে আপনারা চাকরি করতে হবে না।
আপনার দায়িত্ব ছিল আমার মেয়ে সেফলি ইউনিভার্সিটি পৌঁছে দেওয়া আর নিয়ে আসা, সেটাতে আপনি ব্যর্থ। যান এখান থেকে। আতর অসহায়ভাবে তাকিয়ে রইল সোহানার দিকে। এত স্বাদের চাকরি হারাতে হবে তাকে? ঈশান আতরকে ইশারায় আপাতত যেতে বললেন। প্রায় সন্ধ্যাবেলা ইনায় ফিরে এসেছে মির্জা ভিলায়। সুরেশ তাকে নামিয়ে দিয়ে গেছে। এনারা বাড়িতে সবাই একের পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে। একসাথে এত প্রশ্ন ইনারা কান ধরে আসে প্রায়। ইতিমধ্যে নাহিদ আর নওয়াজ মির্জা পুলিশ ইনফর্ম করছে। ইনা খানিকক্ষণ চুপ থেকে ভীতি গলায় বলে ওঠে, আসলে আমি মামার ওখানে গেছিলাম। ইনার কথা সবাই প্রচুর অবাক হয়। সোহানা মির্জা মলিন হাসে, তারপর শান্ত স্বরে বলে, কেন আমাকে আর বিশ্বাস হয় না বুঝি? মনে হয় আরও ক্ষতি হবে? না মামনি, তেমন কিছু না। আমি চাইনি আমার জন্য তোমার আর বাবার মধ্যে কোনো সমস্যা হোক। আমি জানি তুমি আমার জন্য সবসময় বেস্টটা করবে, কিন্তু তুমি এমনটা কী কারণে বলছো? ইনিয়ান্ত মনির কণ্ঠে বলে। সোহানা মির্জা কিছু বলার আগে নাহিদ মির্জা গম্ভীর করে বলে ওঠে, কারণ আমার তোমার ব্যাপারে সঠিক ডিসিশন নেবই না, কিন্তু তুমি তা বিশ্বাস না করে মামার কাছে হেল্প চাইতে গেছো। আমাদের উপর সত্যি কি তোমার ভরসা নেই? ইনা হকচকিতে বলে ওঠে, ভরসা আছে, কিন্তু আমার জন্য তোমরা কোনো ঝগড়া হোক সেটা আমি চাই না। আমি নিজেই সমস্যা ঠিক করতে চেয়েছিলাম। সোহানা মির্জা ইনিয়ার সামনে এসে দাঁড়ায়, তারপর তার ধরে সোফায় বসায় এবং সেও বসে পড়ে। কোমল মৃদু কম্পিত গলা বলে, আমাকে বিশ্বাস না করাই ভালো। এখানে আমি 20 বছর কারো বিশ্বাস অর্জন করতে পারিনি, সেখানে তুই তো মাত্র 20 দিনের বন্ধু। তোকে আজকে অনেকগুলো কথা বলবো, শুনবি? ইনাকে জিজ্ঞাসা করে সোহানা। ইনি হালকা মাথা নাড়ায়। বাড়ির বাকি সদস্যদের নীরব দর্শক হয়ে তাদের দেখে যাচ্ছে। নাহিদ মির্জা সোহানার দিকে তাকিয়ে আফসোস করেন, কালকে ওই রকমভাবে না বললেই পারতেন। কেউ কাউকে ইচ্ছে করে খারাপ বানাতে পারছে না। তুই নিশ্চয় শুনেছিস আমি নাওয়ানের মা নই। সোহানার কথা অবাক হয়, কারণ সোহানাও নিজেও এটা কখনো স্বীকার করেনি। আয়শা মির্জা রক্ত চোখে নাহিদ মির্জার দিকে তাকিয়ে থাকেন। ছেলে তার মস্ত বড় ভুল করছে, মাথা নাড়েই না। এই কথাটা সে ভুলেই গেছিল প্রায়। সোহানা লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, কানাডায় ছিল সোহানার পরিবার। তার বাবা বিশাল বড় বিজনেসম্যান ছিল। বাবার সাথে পুরোদমে বিজনেস পরিচালনা করতে সোহানা। সে, তার বড় বোন শায়লা আর তার মা বাবাকে নিয়ে তাদের ছোট্ট সংসার ছিল। শায়লা খুব চঞ্চল স্বভাব ছিল, একদম সোহানার বিপরীত। সোহানার বাবা আর নাহিদ মির্জা ছিল বিজনেস পার্টনার। সোহানার ফ্যামিলির সঙ্গে বিজনেসের খাতিরে আসা যাওয়া হতো। সেখান থেকে প্রণয়ের সম্পর্কে জড়ায় শায়লা আর নাহিদ। সম্পর্কে 3 বছর চলাকালীন নাহিদ মির্জা বাংলাদেশে ফিরতে হয়, কারণ তার বাবার হঠাৎ করে মৃত্যুর সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। শায়লা তার পরিবারকে নাহিদের কথা বলতে সবাই রাজি হয়ে যায়, তাদের বিয়ে দেয়। শুধু অমত ছিল সোহানা। শেষমেশ বাংলাদেশে থাকবে তার বোন। সংসার জীবনে 2 বছরের মধ্যে তাদের ঘর আলো করে আসে নাহান। ভালোই কাটছিল শায়লা আর নাহাদের সংসার। এত কিছুর মধ্যে সোহানা তখনও বিয়ে করে। সে সারা জীবন বিয়ে ছাড়া কাটিয়ে দেওয়ার পণ করেছিল, কারণ সে মনে করতো বিয়ে হলেই জীবনে অন্যের অধীনে চলে যাবে। এই কারণে সে সংসার করতে পারবে না। হঠাৎ মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় শায়লা। নাভানের বয়স তখন 6। অনেক চেষ্টা করে শায়লাকে বাঁচানো যায়নি। শায়লার মৃত্যুতে ভেঙে পড়ে নাহিদ। তখন নাভানকে মাতৃত্বের স্বাদ দেয় সোহানা। সোহানা নাভানকে তার কাছে রেখে দেয়। নাভানের 12 বছর বয়সে সোহানা আর নাহিদের পরিবারের চাপের পরে বিয়ে করতে বাধ্য হয়। তখন নাভান আর সোহানা বাংলাদেশে ফিরে এসে সারা জীবন বিদেশে কাটানো সোহানা বাংলাদেশে এসে নিজেকে মানিয়ে নিতে পারে না। অফিস বাড়ি সব কিছু তার কাছে আনকালচার মনে হয়। এই দেশে নাওয়ানের কোনো ভবিষ্যৎ হবে না ভেবে নাওয়ানকে 15 বছর বয়সে কানাডায় তার নানুর কাছে পাঠাবে বলে ঠিক করে সোহানা। কিন্তু এতে বাদ সাধে আয়শা আর নাহিদ মির্জার, সাথে নাওয়ান নিজেও। ছোট থেকে মাকে হারিয়ে সোহানার কাছে বড় হয়েছে নাভান। কিছুতে তাকে ছেড়ে যাবে না। নাহিদ মির্জা মা ভাইকে ছেড়ে কানাডায় শিফট হতে নারাজ। সোহানা অনেকটা যুদ্ধ করে নাভানকে কানাডা পাঠায়। যে নাভানকে বিদেশি কালচারে তার মতো করতে চায়। নাভান অনেকটা মন খারাপ করে দেশ ছেড়ে প্রায় নানুর কাছে যায়। মায়ের প্রতি জেদ ধরে সে বিদেশের মাটিতে পড়ে থাকতো। সোহানা বললেও ছুটিতে দেশে আসতো না নাভান। হঠাৎ নানার আকস্মিক মৃত্যুর পর পুরো একা হয়ে যায় সে। তখন সোহানার মতো আদেশ করে নাহনকে দেশে আসতে পারে না। আস্তে আস্তে নাহন একাকিত্বে ডুবে যায়। সেই একাকিত্ব কাটাতে সে বেছে নেয় একাধিক নারী সঙ্গ। সব কিছু নিরুত্তর রইল ইনা। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। নাভান এমন হওয়ার জন্য কাউকে দোষ দেওয়া যায় না, সে নিজেই দোষ। পশ্চিমা দেশগুলির মধ্যে বিয়ের আগে তারা সন্তানের মা বাবা হয়ে যায়, তারপর বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ তকমা লাগানোর জন্য। তাদের কাছে এটা নর্মাল। বিয়ের আগে একাধিক নারী পুরুষের সাথে তাদের মেলামেশা আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যা আজকাল বাংলাদেশে এমনটা চলছে। নাভান নিজের পশ্চিমা সংস্কৃতির সাথে মানিয়ে চলতে তাদের মতো নিজেকে হারিয়ে ফেলছে। জন্ম এদেশে হলেও সে নিজেকে তৈরি করছে পশ্চিমা সংস্কৃতিতে। সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো রা নেই। সোহানা মির্জা খানিকটা নেতিয়ে গেছে। অতীত মনে করে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তিনি ক্লান্ত ভঙ্গিতে বলে উঠলেন, নিধির বয়স তখন 2 বছর যখন নাভান কানাডায় শিফট করে। নাভান অনেকটা
ক্ষোভে আমার সাথে তখন কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি তাকে বিড়িতে ফিরতে বলি, কিন্তু নাহন আসে না। ততদিনে আমি বুঝে গেছিলাম আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। সেখানে বাবার বিজনেস সামলায় সে, যা বাবা নাভানের নামে করে দিয়ে গেছিল। কানাডায় যাওয়ার 10 বছর পর বাংলাদেশে আসে নাভান। এসে মাত্র 7 দিন পরে চলে যায়। আর 4 বছর পরে অদিতি আর নাভানের স্বভাবের বিষয়ে অবগতি হই। সেদিন নিজেকে অনেক অসহায় মনে ছিল। নামাংকে দেশে আসতে বলি তখনই, কিন্তু নামাং আসে না 7 বছর পরে। পাগল প্রায় আমি তখন একটা ভুল করি, তোর সাথে নাওনের বিয়ে দিচ্ছে। ভেবেছিলাম নাওন তোর সাথে মানিয়ে নেবে, কিন্তু আমার প্রতি তার সেই ছোটোবেলার ক্ষোভ হয়তো এখনও আছে, তাই আমাকে শিক্ষা দিতে তোকে ফেলে চলে যায়। কথাটা বলে হাঁপিয়ে উঠছিল সোয়ানা মির্জা। ইয়ানাকে চুপ দেখে যাচ্ছে। সোয়ানা দম নিয়ে আবারও বলতে শুরু করে, কিন্তু আমি তার পাপের বোঝা বইব না। নাওনের সাথে কথা হয়েছে, কিছুদিনের মধ্যে নাওনকে দেশে আসতে বলছে। সে আসতে ডিভোর্সের ব্যবস্থা করবো, ততদিন আমার উপর ভরসা রাখ। তোর একটা ব্যবস্থা করে আমি চলে যাব আমার জায়গায়। সোয়ানার কথা হকচকিয়ে তার দিকে দৃষ্টিপাত করলো সবাই। তার কথার মানে বুঝতে পারে না কেউ। নাহিদ মির্জা গম্ভীর মুখে কঠিন দৃষ্টি সোয়ানার দিকে তাকিয়ে বলে, কি বলছো এসব? কই যাবে তুমি? সোয়ানা নাহিদ মির্জা তাকিয়ে অকপটে উত্তর দেয়, আমি তো নাহনের মা হওয়ার জন্য এই বাড়িতে এসেছিলাম। সেটাই যেহেতু হতে পারেনি, এই বাড়িতে থাকার কোনো মানে নেই। আয়শা মির্জা এবার চটে গেলেন। তিনি এবার মুখ তেজ করে এনে বললেন, এতদিন যেহেতু সব ঠিক হচ্ছে, তার মধ্যে তুমি আবার ঝামেলা করো না সোয়ানা। নামাংকে কানাডা পাঠানোর ব্যবস্থা তুমি করলে তার বিগড়ে যাওয়া তোমার কোনো দায়ভার নেই, অন্তত আমি সেটা মনে করি না। আর নাহিদ, তোমার সোয়ানাকে সেই কথাটা বলা উচিত হয়নি। নাহিদ মির্জাকে এবার নিজেকে তিরস্কার করলেন। কেন সেদিন রাগের বশে এমন কথা বললেন, যার চোটটা সোয়ানার মনে গভীর ক্ষত সৃষ্টি করছে। সোয়ানা নাবানের জন্য নিজের স্বপ্ন জীবন সব কিছু পিছনে ফেলে দিয়েছিল। সে তো নাবানকে উচ্চশিক্ষিত করতে চেয়েছিল। এইদিকে নিধি মায়ের কথা শুনে কাঁদতে শুরু করলে। সে সোয়ানার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তারপর করুণ করে বলে, মা তুমি এমন কথা বলো কেন? তুমি চলে গেলে আমার কী হবে? আমি থাকতে পারবো না। নিধি, তুমি তোমার বাবার সাথে থাকতে চাও? তাহলে আমি না করবো না। তোমার ডিসিশন, তুমি কি করো। কথাটা বলে সোহানা ক্লান্ত ভঙ্গিতে হেঁটে নিজের ঘরে চলে গেল। নাহিদ মির্জা তার পিছু নেয়। একে একে যে যার রুমে চলে যায়। শুধু থেকে যায় নিধি আর ঈশান। ইনায়াও নিজের ঘরে ফিরে আসে। তার বুকের ভিতর সূক্ষ্ম একটা যন্ত্রণা শুরু হয়েছে। নাভান দেশে আসবে তাকে তার জীবন থেকে বের করতে। অবশ্যই এই সম্পর্কে কোনো মানে হয় না। নাভান তার স্বামী, কিন্তু সে তার কাছে বড্ড আছে না। নাভানের কতগুলো ছবি ব্যতীত তার কাছে কিছুই নেই। নাভা আসলে তার সামনে যাবে কি করে? সে না সে নামাকে ফেস করতে পারবে না। নামা আসার আগে বাড়ি ছাড়তে হবে ভেবেছে ইনায়। চটজল দিয়ে হোস্টেলে শিফট করতে হবে। মামার ওখানে সে থাকবে না, কারণ সেখানে সন্ত্রাসের বসবাস। সেদিন ইনায়া মিনারা বেগমের সাথে কথায় কথায় জানতে পেরেছিল বাগানের সন্ত্রাসীটা তার ছোট ছেলে। না, আর জীবনেও এই সন্ত্রাসের সামনে পড়বে না ইনা। কালকের মধ্যে একটা ব্যবস্থা করবে সে। নিধি এখনও বসে কাঁদছে। ইনা তার পাশে বসে শান্তস্বরে বলে, কাঁদিস না রিদ্ধি, তুই তো জানিস বড় মার রাগ বেশি। দেখবি রাগ পড়ে গেলে সময়কালে মতো ঠিক হয়ে যাবে। এবার ঘটনাটা একটু বেশি জটিল। আমার মনে হয় না মা কারো কথা শুনবে। নামান ভাইয়ের কথা তো শুনবে। তুই একটা কাজ কর, ভাইয়ের সাথে কথা বল, দেখবি বড় মার রাগ উড়ে যাবে। ঈশানের কথা তার দিকে তাকায় নিধি। কান্নারত রিধির চোখ মুখ লাল হয়ে গেছে। ঈশানের বড্ড মায়া হয় নিধির জন্য। হাত বাড়িয়ে তার চোখের পানি মুছে দেয় ঈশান। তারপর আস্তে আস্তে বলে, মনে থাকবে তো? নিধি মাথা নাড়ায়। তার মনে থাকবে ঈশানের কথা। সে ঈশানের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। তারপর হাত দিয়ে চোখ মুছে, হাত দিয়ে সর্দি দেখতে আঁতকে উঠে নিধি, কারণ ইতিমধ্যে ঈশানের শার্টে সর্দি লেগে গেছে। ঈশান হতভম্ব হয়ে তার দিকে তাকায়। নিধি ঠোঁট উল্টিয়ে ভয়ে সে কী করবে, সামান্য কাঁদলেই তার সর্দি বেড়ে যায়। ঈশান অন্তত গম্ভীর কণ্ঠে তাকে বলে, তুই গাধি, সারা জীবন গাধিই থেকে যাবে। এভাবে কেউ সর্দি মুছে? ঈশান চোখ মুখ কুঁচকে রেখেছে। আচমকা নিধি হেসে ওঠে ঈশানের মুখ দেখে। ঈশান নিধির দিকে তাকিয়ে হাসতে থাকে। মেয়েটাকে নর্মাল হয়েছে, সেটাই বেশ। নির্জন প্রহরী রাতের মধ্যভাগ চলছে। আকাশে মিটমিট তারাগুলো হাসছে। হাইওয়ে রোড সাইডে শুনশান রাস্তা। পাশের গহীনে বালুচরের সাথে ঝোপঝাড়। তার মধ্যে জোনাকি পোকা আলো বিচরণ করছে। তার সামনে দাঁড় করানো সাদা একটা গাড়ি। গাড়ির হেডলাইটটা খানিকক্ষণ নিভে ফের জ্বলতে শুরু করলো। গাড়ির উপরে শুয়ে সিগারেটের ধোঁয়া দিকে উড়িয়ে দিচ্ছে জওয়ান। সাদা কালো টি শার্ট পরে ট্রাউজার পরিত জওয়ানকে রাত জাগা নিশাচর পাখির মতো মনে হচ্ছে। নির্ঘুম চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়েছে। পাশে এক পা ঝুলিয়ে বসে কাঁদছে ফাহাদ। শার্টের হাত দিয়ে একটু পর পরে চোখ মুছছে সে। মাঝে মাঝে বিড়বিড় করে কী যেন বলছে। আর কত ফ্যাস ফ্যাস করে মেয়েদের মতো কাঁদবি ভাই? তোকে দেখে কোনো ক্রমে মনে হচ্ছে না তুই একজন সম্মানিত মেয়র। কোনোভাবে যদি তোর কান্নার ভিডিও ভাইরাল হয়ে যায়, পার্টির লোক আর জনগণকে মুখ দেখাতে কি করে ভেবে পারছিস? সবাই বলবে মেয়র
ফাহাদ করিম একটা গাধা, সে একটা মেয়ের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। জাহানের কথা তার দিকে চোখ তুলে তাকায়, কিছু চটে গেল সে। মেয়র হয়েছে তো কী হয়েছে, তাই বলে কি ইমোশন কাজ করবে না? কান্নারতের মুখটা মুহূর্তে গম্ভীর করে বলে, তোর কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না জাহান? এত বড় একটা ঘটনা হলো, ব্রেকআপ হয়েছে আমার, তমা আমার সাথে চিট করেছে, 3 বছরের সম্পর্ক সে ভুলে গেছে। আমি তো একটু ইমোশনাল হব, কারণ এটা আমার ফার্স্ট লাইফ ছিল। আর তুই আমাকে জনগণে ভয় দেখাচ্ছিস? আমার কোনো পার্সোনাল লাইফ নেই, আমি এখন মেয়েও নেই, আমি হলাম একজন ব্যর্থ আশিক। জাহান আবার উঠে বসলো। ফাহাদের মলিন মুখটা দেখে তার মায়া তো হলোই না, বরং বড় বড় করে হাসতে লাগলো। এই নিস্তব্ধতার মাঝে জাহানের হাসির শব্দটা বড্ড ভয়ানক লাগছে ফাহাদের। জাহান এবার হাসি থামিয়ে কর্কশ কণ্ঠে বলল, যে নিজ ইচ্ছায় যে সে বাস খেতে আসে, তার জন্য আবার মায়া কিসের? তোমা কেমন তা আমি জেনেই তোকে নিষেধ করছিলাম, কিন্তু তুই কি বললি এই জেনারেশনে মেয়েরা 2-4টে প্রেম করে, সেটা কোনো ব্যাপার না। ফাহাদ এবার মেখে এসে কি বলবো, ওই মেয়েই তো আমাকে, মানে বর্তমান মেয়রকে চিট করবে, তা আমার জানা ছিল না। আর আমার এই জন্য শত মেয়ে পাগল। এই দুঃখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। জাহানও ফাহাদ কষ্টটা বুঝলো, তাই আর কিছু বলল না। তোমার প্রতি ফাহাদ খুব সিরিয়াস ছিল, কিন্তু ওই মেয়ে ফাহাদের সাথে চিট করে আরও বড় নেতা ধরে আজ বিয়ে করে নিয়েছে গোপনে। ফাহাদ জানতে তার দল নিয়ে সেখানে গিয়ে একতরফা মারামারি করে। খবর পেতে জাহান গিয়ে ফাহাদকে নিয়ে আসে। ইতিমধ্যে মিজানের করে সবটা শুনে বোম হয়ে আছেন। তার ভাষ্যমতে এই রাজনীতি করে ছেলে তার জীবন রাজনৈতিক শো বানিয়ে দিছে। জাহান মাঝরাতে বাবার সাথে ভাইয়ের কোনো বিপদ চায় না বলে এত রাতে ফাহাদকে নিয়ে এখানে এসেছে। হঠাৎ হোয়াটসঅ্যাপে কল আসায় ফোনে লক্ষ্য করলো ফাহাদ। বাবা ফোন দেখে রিসিভ করে না সে। জাহান আবার শয়তানি হাসি দিয়ে ফোন রিসিভ করে ফাহাদের কানে ধরে। অনেকক্ষণ কথা বলার পর ফোন রাখে ফাহাদ। জাহান অকপটে জ্বালতে যায়, কিরে মেয়র সাহেব, কেমন ডোজ দিল বাবা? ডোজ দেয়নি, বিশাল বড় দায়িত্ব দিছে। ফাহাদ মুচকি এসে বলে ওঠে, যেমন একটা আফসোস করে জানতে চাইলে, কিসের দায়িত্ব? তোকে তো কালকে ইনায়ের কথা বলেছিলাম, বাবা বলেছে কালকের মধ্যে ওকে হোস্টেলের ভালো একটা ব্যবস্থা করে দিতে। পরে কোথায়? তিথির ভার্সিটিতে। শুনেছি নাভান আসবে, তাই ইনা আর ওখানে থাকতে চাইছে না। যেখানে তার হাজব্যান্ড তার মুখ না দেখে চলে গেছিলো, সেখানে কি করে তার স্বামীকে সে মুখ দেখাবে? জাহান কালকে তার ফুফুতো বোনের কথা শুনেছিল, কিন্তু প্রচুর আফসোস হয়েছিল মেয়েটার জন্য। নাভানকে হাতের কাছে পেলে উচিত শিক্ষা দিত সে। বিয়ে করে বউ ফেলে পালিয়ে যাওয়া? কিন্তু আরও একটা বিষয় এসে বোঝার চেষ্টা করে, এই যুগে সবাই নিজেদের পছন্দের মতো লাইফ পার্টনার চায়, তাই তাকে সে একা দোষ দিতে পারে না। নাভামের বাবা মাও দায়ী। নাভাম আমার বেস্ট ফ্রেন্ড, ও ছোটোবেলায় কানাডা থেকে ফিরে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। তখন থেকে আমরা স্কুল মেট থেকে বেস্ট ফ্রেন্ড। বছর 3 পরে নাওয়াংকে আমার আবার তার খালামণি, মানে তার বর্তমান মা, জোর করে বিদেশে পাঠায়। অনেকটা ক্ষোভে সে দেশ ছেড়েছে। এরপর থেকে নাওয়াংয়ের সাথে আমার ফোনে যোগাযোগ। প্রায় 17 বছর পর নাওয়াং 2 দেশে এসেছিল। নাওয়াং সব বলেছিল, মায়ের প্রতি জেদ ধরে বিয়ে করে কানাডায় চলে যাবে সে। সেদিন নিনার কথা শুনে অবাক হয়েছিলাম খুব। নাওয়াংয়ের বউ কিনা আমারই বোন। যাই হোক, এবার একটা বিহিত হলে ভালো হয়। সে যাই বলে ভাই, মায়ের প্রতি রাগ করে নিজের বউকে কষ্ট দাও, তাকে আমি সুপুরুষ হিসেবে মানি না। জানার কথা চুপ থাকে ফাওয়াত। ফাওয়াতকে সে ভালো করে জানে। সুন্দর অসস্ত্র মায়াভরা মুখ দেখলেই যে কেউ এই ছেলে প্রেমে পড়বে। এমনিতে নাওনের ব্যবহারের দিকে নাওন খুব ভালো ছেলে, কিন্তু এর পরিস্থিতি এখন অন্য রকম মন নিয়েছে। ফাওয়াত খানিকটা ভেবে বলে ওঠে, এখন ইনাহার বিষয়টা কি করবি? আমি তো বাবা 2 দিন কাউকে মুখ দেখাবো না। ঘর থেকে বের হলেই আমার নিজেরই বাপ বলবে, এই দেখো ছ্যাঁকা খাওয়া মেয়র। জাওন আবার মাটিতে নেমে দাঁড়ায়, তারপর আড়মোড়া ভেঙে বলে, তিথির রুমমেট বানিয়ে দেই ওকে, দুজন থাকবে একসাথে। জাহানের কথা ফাওয়াদ একটু ভেবে বলে, সবার কি হোস্টেলের সিট আছে কিনা সেটা দেখতে চা। আর তিথির রুম ফিল আপ, সেখানে কি করে ঢুকবে আনা? জান বাঁকা হাসে গাড়ির ভিতরে বসতে বসতে বলে, এত সাধারণ মানুষের মতো কথা কেন বলছিস? তোর আর আমার মতো এত ক্ষমতা দিয়ে কি হবে যদি হোস্টেলে একটা সিট খালি করতে না পারি? ফাহাদ বুঝতে পারে সামনে কি হতে চলছে, তাই মাথা না ঘামিয়ে গাড়িতে উঠে বসে। জান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু হেসে ওঠে। জানিস ভাই, তোকে দেখে আমার কি গান মনে পড়ছে? ফাহাদ মুখ গোমরা করে বলে ওঠে, কি গান? ওই যে আমার ধরাইলি রে আক্কা ওয়াইলি বাস। ফাহাদ রেগে জোরে বলে, খুব জঘন্য তোর গানের গলা, ছি। ইয়ানা আর নিধি জলদি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ। ঈশান ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তাদের। নিধি একটু পর পর এটা সেটা
বলে ঈশান হানের সাথে আসছে। ইনা চুপচাপ ভাবছে। মিজানুর করিম তাকে ফোন দিয়ে জানিয়েছে ফাহাদ এসে হোস্টেলের সব ফর্মালিটি চেক করে দিবে। তাকে জলদি গিয়ে ফাহাদের সাথে দেখা করতে হবে। ইনা, সোহানা আর নাহিদ মির্জার সাথে এই বিষয়ে কথা বলছে। সোহানা প্রথমে গাইগুন্ডি করলো, ইনার যুক্তির উপর কথা বলতে পারেনি সে। সে চায় না নামাংকে ফেস করতে। সব শুনে নাহিদ মির্জা চুপ করেছিল। সে বুঝতে পারছে না কিছু। ইনিয়া চলে যায়। সোহানাও রাগ করে বসে আছে। নামং আসবে কয়দিন পর, কি জানি কি হবে। তারা একটা এতিম মেয়েকে ভালো রাখতে পারেনি। তিনি ইনায়ের কাছে অনেক লজ্জিতভাবে মাথা নুইয়েছিল। আচমকা নিদের ডাকে ঢ্যাং ভাঙে ইনায়ের। সে নিঃশ্বাস ফেলে নিদের দিকে তাকায়। ভাবি কই হারিয়ে গেছে, কখন থেকে রাখছি? আমাকে আর ভাবি ডাকলে না হয়? তুমি এখন থেকে নাম ধরে রাখো। ইনিয়ার কথায় ঈশান আর নিধি দুজনে তার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। নিধির মুখটা আধারে ঢেকে যায় তৎক্ষণাৎ। ঈশান মিরর গ্লাসে ইনায়ের দিকে তাকিয়ে থাকে। দুজনে এমত অবস্থায় অস্বস্তিতে পড়ে যায় ইনা। মুখটা মলিন করে বলে ওঠে, আসলে কদিন পর তো তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স। তাহলে ভাবি ডাকলে কেমন দেখায় না? আমি তোমাকে ভাবিই ডাকবো। এতে তোমার সমস্যা হলে আমার কিছু সমস্যা নেই। নিধি চোখ মুখ শক্ত করে বলে উঠল। ঈশান নিধির কথার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর ধমক দিয়ে বলল, আজকে থেকে নাম ধরে রাখবি। যেখানে তোর ভাইয়ের দেখা নেই সেখানে ভাবি কিসের? আর লিসেন ভাবি, এখন থেকে তোমাকে আর ভাবি বলবো না, শুধু তুমি বলে সম্বোধন করব। আর আমি জানি ভাবি ডাকলে ভাইয়ের কথা মনে পড়ে যায় তোমার। ইনা হালকা হেসে ঈশানের দিকে তাকায়। এই লোকটার সাথে তার কখনো বেশি কথা হয়নি। ঈশান তার থেকে বয়সে অনেক বড়। এত বড় ছেলে তাকে ভাবি ডাকতো, এটা ইনায়ের কাছে অস্বস্তি লাগতো খুব। সে সময় ঈশানকে এড়িয়ে চলতো। ধন্যবাদ ভাইয়া। আর নিধি, তুমি প্লিজ নাম ধরে রাখো, করুণ কণ্ঠে বলে ওঠে ইনায়। যেখানে স্বামী নেই সেখানে স্বামীর বাড়ির পদবি নিয়ে কি করবে সে? এর চেয়ে ভালো আস্তে আস্তে মায়া কাটানো। নিধি তখন ঈশানের বকাকে ঠোঁট উল্টিয়ে দিয়েছে প্রায়। গম্ভীর মুখে কাট হয়ে বসেছে। আমি তোমাকে ভাবিই ডাকবো, ব্যাস, আর কিছু শুনতে চাই না। ঈশান কিছু বলতে যাবে, তার আগে ইনায়া তাকে ইশারায় চুপ করে। নিধিকে আরও কিছু বললে এই মেয়ে কেঁদে ফেলবে, দুনিয়া উল্টে ফেলবে। তাই আর কিছু বলে নিধিকে ঘাটালো না ঈশান। বাকি রাস্তা নীরবতা দিয়ে কেটে গেল তাদের। ভার্সিটির সামনে গাড়ি থামতে নিধি মুখ ফুলিয়ে যায়। ইনা ফোন বের করে ফাহাদের নাম্বারে কল ঢুকাতে ফোন রিসিভ করে ফাহাদ। তারপর শান্ত স্বরে বলে ওঠে, ভালো আছো ইনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় ভাইয়া? ইনার কথায় ফাহাদ প্রথমে কথা ঘুরিয়ে বলে, আসলে আমার ছোট্ট বোন তিথি, তার রুমমেট হবে তুমি। আমার মনে হলো একজন চেনা মানুষ তোমার সাথে থাকা দরকার। তিথি অনেক রাগী ও ফ্রেন্ডলি, তোমার সাথে মিশে যাবে সহজে। তুমি একটু মানিয়ে নিও, সমস্যা নেই কোনো, আমি ঠিক মানিয়ে নিব। ফাহাদ ফোনের ওপাশ থেকে কিছুটা আমতা আমতা করে বলে উঠলে, আসলে ইনা, আমি আজকে আসতে পারছি না, একটু গেছি। আমার লোক পাঠিয়ে দিচ্ছি, তোমার কোনো সমস্যা নেই? না না, সমস্যা নেই। আপনি কি বেশি অসুস্থ? কি অসুখ করেছে? ইনার কথায় ফাহাদ মুখ কুঁচকে ফেললো। কী অসুখের কথা বলবো এখন? তার তো কোনো রোগ নেই, শুধু গতকাল গরম গরম সেকা খাওয়া ছাড়া। সে এখন দিব্যি ঘরের জানলা দিয়ে বসে আছে। বাবার সামনে কিছুতেই পড়বে না সে। ফাহাদ ইনায়াকে তড়িৎ গতিতে বলে ওঠে, আসলে আমার একটা কল আসছে ইনা, ফোনটা রাখতে হবে, সরি। তুমি এবার হলের গেটের সামনে দাঁড়াও, আমার লোকজন দাঁড়িয়ে আছে। বাই, ভালো থেকো। বলে চট করে ফোন রেখে দেয় ফাহাদ। ইনা আর কিছু বলার মতো পায় না। ফোন রেখে ঈশানকে সব বলে ইনা। ভাইয়া আপনি চলে যান, আমি নিধিকে নিয়ে ঠিক খুঁজে বের করবো। ইনে আর রাগ করলো না। আজকে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। সোহানা আর নাহিদ মির্জা অফিসে আজকাল তেমন আর যায় না। তার দরুন প্রচুর কাজের চাপ ঈশানকে। সে নিধিকে একবার আপাতমস্তক দেখে ইনায়াকে সম্মতি জানিয়ে বিদায় দেয়। ইনায়া নিধির হাত চেপে ধরে হলের দিকে এগিয়ে যায়। মেন গেটের সামনে আসতে পা থেমে যায় ইনায়ার। তড়িৎ গতিতে নিধিকে নিয়ে একটা বড় গাছের পিছনে লুকিয়ে যায় ইনা। নিধি হকচকে ইনায়াকে প্রশ্ন করে, কী হলো ভাবি, এখানে দাঁড়ালে কেন? চলো সামনে। ইনা নিধির কথায় জবাব না দিয়ে সামনে তাকায়। রাস্তার একপাশে গাড়ির সামনে সঙ্গপঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে জাওয়ান। পরনে কালো পাঞ্জাবি আর তার পিছনে কলারে ঝুলে আছে কালো চশমা। চুলগুলো সুবিন্যস্তভাবে কপালে ছিটিয়ে আছে আর ঠোঁটে গাঁজা সিগারেট বাতাসের সাথে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। আর এমন বিরক্ত মুখে আশেপাশে তাকাচ্ছে। কেন যেন রাজকুমার ভুল করে বস্তিতে চলে এসছে। ইনিয়া জাওয়ানকে দেখে মুখ বাঁকায়। এই সন্ত্রাসীটা এখানে কি করছে? ইনার কথায় ভুকুটি কুচকে বলে, নিধি কই সন্ত্রাসী, কি বলছো তুমি? ওই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সন্ত্রাসী, তুমি জানো কত খারাপ? সেদিন তো এর কথাই তোমাকে বলেছিলাম। নিধির মনে করার চেষ্টা করলো। ইনিয়া তাকে বলেছিল তার মামার ছোট ছেলে নাকি সন্ত্রাসী। নিধি ভালো করে জাওয়ানকে দূর থেকে পরখ করে নিল। তারপর অবাক হয়ে বলল, এই হ্যান্ডসাম ছেলেটা সন্ত্রাসী? বিশ্বাস হচ্ছে না। হ্যান্ডসাম না ছাই, আস্ত একটা গুন্ডা। কিন্তু এই লোক এখানে থেকে না গেলে আমি যাব কী করে? ফাহাদ ভাইয়ের লোক তো এখনই চলে আসবে।
বিরক্ত স্বরে বলে ওঠে ইনা। নিধি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে ওঠে, ভাবি এমন তো নয় ওই মেয়র তার ভাইকে পাঠিয়েছে, হতে পারে? নিধির কথায় হুঁশ আসে ইনা, হতে পারে না, এটাই হয়েছে। জাওয়ান তো ফাহাতের বা হাত, এটাই মাথায় আসছে। ইনায়ের কাঁপুনি শুরু হয়। এই লোকের সামনে এখন যাবে কি করে? অন্যদিকে জায়ানের রাগটা আকাশচুম্বী। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মূল্যবান সময় নষ্ট করে এখানে দাঁড়িয়েছে শুধু ফাহাতের কথায়, কিন্তু মেয়েটা আসার কোনো নাম নেই। এদিকে তিথির সাথে সে এক দফারফা করে নিয়েছে, মেজাজটা বিগড়ে গেছে প্রায়। এবার পকেট থেকে বের করে সেটা ফুঁকতে লাগলো। তখনই ফোন আসে ফাহাতের। জায়ান রিসিভ করে রাগান্বিত হয়ে বলে, কই সে মেয়ে? 1 ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কোনো সময় জ্ঞান নেই নাকি? অসহ্য। 5 মিনিট, তারপর আমি চলে যাব। ফাহাত অবাক হয়েছে। ইনা তো পৌঁছে গিয়েছিল, আমি দেখেছি কথা বলে। ওদিকে কি খবর? ঝামেলা মিটাতে পেরেছিস? জাহান ভুরু কুচকে বিরক্তি ভঙ্গিতে বলে, তোমার কি মনে হয় একে তো সিট খালি ছিল না, আর এই অর্ধ বছরে সেটা সম্ভব না? তিথির রুমের 2টা মেয়েকে প্রথমবার বের করছি, এই নিয়ে তিথির সাথে ঝামেলা হয়েছে প্রচুর। হোস্টেল কর্তৃপক্ষ রাজি হচ্ছিল না, আমাকে দেখে তোর কথায় রাজি হয়েছে, সব ঝামেলা শেষ। কিন্তু ওই মেয়ের দেখা নাই, আমি কিন্তু রেগে যাচ্ছি। ফাহাদ ফোনটা কেটে চটজলদি ইনায়াকে কল লাগায়। ইনায়া ফাহাদের ফোন থেকে চোখ মুখ কুঁচকে ফেলে, তারপর ধীরে সুস্থে বলে, তুমি কই ইনায়া? এখনও যাও না কেন? ওদিকে জায়ান রেগে গেলে বিশ্রী হবে বিষয়টা। আপনার সন্ত্রাসী ভাইটাকে না পাঠালে হতো না? সে তো আমাকে দেখলেই গুলি করে দিবে। সেদিন তো মামি আর সুরেশ কাকা না থাকলে মেরেই ফেলতো। তাই তো এখন গাছের পিছনে লুকিয়ে আছি, আমি ওই সন্ত্রাসীর সামনে যাব না। ইনার কথা ভুকুচি কুচকে ফেলে রাহাত, তার তুখোর মস্তিষ্ক কথাটার মানে বুঝে ফেলে তৎক্ষণাৎ। ইনায়া তো সেদিন বাগানের মেয়েটা, সেটা ফাহাদ বুঝে ফেলে। জায়ানের মুখে সবটা শুনে চলেছে। এরপর ফাহাদ পড়লো বিপাকে। ইনিয়া না জেলে জায়ান চটে যাবে। এবার ইনায়াকে দেখলে কি জানি কি রিয়াক্ট হবে। ফাহাদ এবার ইনায়াকে ঝাড়ি মেরে আদেশের স্বর বলে, তুমি তোমার ভাইকে সন্ত্রাসী বলছো? সেটা যদি জানতে পারো তোমাকে কবর দিয়ে ফেলবে। এখন সুন্দর ভদ্রমেয়ের মতো সেখানে যাও। নো কমেন্টস। ইনিয়া ঠোঁট উল্টিয়ে দেয় ভয়ে। জাওয়ান যদি সেদিনের বিষয়ে কিছু বলে, তখনই সে এই সন্ত্রাসীর সাথে ঝগড়া করতে পারবে না, এত সাহস নেই তার মনে। ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে পড়ে নেয় ইনায়া। তারপর দোয়া দরুদ পড়তে পড়তে নিধিকে নিয়ে সামনে আগায়। হঠাৎ জাওয়ানের সামনে 2টো মেয়ে আসতে সে আপাতমস্তক দেখে নেয়। একজন মুখে মাস্ক পরা, সালোয়ার স্যুট পরা আর প্যান্ট পরা। জাওয়ান ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কী চাই? আমি ইনা, ফাহাদ ভাই আমাকে আসতে বলেছিল। ডান পাশ থেকে ইনা মিনমিন করে বলে ওঠে। ইনার কথা জাওয়ান তাকে গভীর দৃষ্টি পরখ করে। কেন জানি না এই কণ্ঠ সে শুনেছে বলে মনে হয়। তা আর চোখ দুটো দেখছে কেমন যেন সেদিনের মেয়েটার মতো। ইনিয়া তত্তর করে ঘামছে। এই বুঝি তাকে চিনে ফেলো। জাওয়ান ভাবলো সামনে দাঁড়ানো তার ফুপির মেয়ে। জাওয়ান একটু অবাক হলো ইনিয়া মুখ ঢেকেছে বলে। তারপর সে তড়িঘড়ি করে বলে ওঠে, যাক তাহলে এসেছো, চলো আমার সাথে। সময় অপচয় করা আমার লিস্টের বাইরে, কিন্তু তোমার জন্য মতো অলস প্রকৃতির মেয়ের জন্য আমার অপেক্ষা করতে হলো। আর যাতে না হয়, ক্লিয়ার? ইনিয়া মনে মনে জাহানকে বকছে, তবুও সে আস্তে নীরব সম্মতি জানায়। জাহান গটগট করে হেঁটে ভিতরে চলে যায়। ইনা আর নিধি তাকে ফলো করতে লাগলো। নিধি তো জাহানকে দেখেই ফিদা। একটু পরপর ইনাকে বলছে, ছেলেটা মারাত্মক, ভাবি মারাত্মক। আরও তাকে তোমার সন্ত্রাসী মনে হয়? ইনার উত্তরে কিছু না বলে চোখ রাঙায়। কিছুক্ষণ সময় নিয়ে সব ঠিক করে দিল জাহান। 1 সপ্তাহ পরে ইনা এখানে শিফট করবে। জাহান ইনায়াকে কিছু জিজ্ঞাসা করতে শুধু হা হু করছে। সে একবারের জন্য মুখ খুলেনি। সকল ধরনের ফর্মালিটি শেষ করে জাহান ওদের নিয়ে বাইরে আসে। তখন নিধি মিষ্টি এসে জাহানের উদ্দেশ্যে বলে, আমরা আজ আসি তাহলে, চলো ভাবি। নিধি ইনায়াকে ভাবি বলে ভুরু কুচকে গেল জাহানের। হঠাৎ মনে হলো ইনায়া বর্তমানে তার শ্বশুরবাড়িতে আছে। মেয়েটা তো হয়তো নাভানের বোন হবে। জাহান গলা খাঁকড়ে দিয়ে বলে, গাড়িতে ওঠো দুজনেই, আমাদের ক্লাস আছে, যেতে হবে। পাশ থেকে গম্ভীর মুখে ইনায়া। সে আর এক মুহূর্ত জাহানের সামনে বসবে না। ইনায়ার কথা ভুকুটি কুঞ্চ করে জাহান কিছু বলতে যাবে, তার আগে নিধি বলে, আমাদের কি কোথাও নিয়ে যাবেন? হ্যাঁ, আইসক্রিম পার্লারে। জাহানের কথায় নিধিসহ তার চেলারা লাফিয়ে উঠল। এতক্ষণ দৌড়ে সবার কাহিল। এ যাত্রা একটু আনন্দ করা যাবে, কিন্তু বাদশাদের ইনা সে কিছুতেই জাহানের সাথে যাবে না। নিধিকে সে বারণ করা সত্ত্বেও বাচ্চা নিধি রাজি হয়ে গেল। ইনিয়াকে জোর করে জাওয়ানের গাড়িতে উঠে বসে। আজ ক্লাস করতে হবে না ভেবে ভালো লাগছে নিধির। জাওয়ান একটা গুরুত্বপূর্ণ কল সেরে গাড়িতে উঠতে যাবে, তখনই তার লোক বলে ওঠে, ভাই আমরা কি অন্য গাড়ি দিয়া আপনারা ফলো করবো? তোরা কই যাবি? জাওয়ানের কথা ওর সাঙ্গপাঙ্গ মুখ ছোট করে যায়। একজন মিনমিনিয়ে বলে ওঠে, এখন আর কইলে আইসক্রিম খাওয়াইবেন না। জাহান মুখটা গম্ভীর করে পকেটে হাত দিয়ে 1000 টাকার 2টো নোট বের করে, অতঃপর ওই ছেলেটা হাতে দিয়ে গম্ভীর মুখে বলে, নে সামনে টঙ্গের দোকান থেকে কুলফি কিনে খেয়ে নিস। কথাটা বলে গাড়িতে উঠে নেয় জাওয়ান। তারপর মুহূর্তে গাড়ি চালিয়ে যাচ্ছে। লোকগুলো একে অপরের দিকে তাকে বিস্ময়করভাবে বলে, ভাই 2 মেয়ে নিয়ে ডেটে চলে গেল, আমাদের নিল না আর সাধলও না।
ছোট্ট একটা গোল টেবিলের উপর বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম রাখা। সবগুলো জায়ান অর্ডার করে নিয়েছে বাইরে থেকে। নিধি এক প্রকার হামলে পড়েছে আইসক্রিমের উপর। ইনিয়া এখনও মুখ খোলার সাহস পায়নি। চুপ করে বসে আছে সে। নিধি খেতে খেতে বলে, খাও না ভাবি, লোকটা তো বাইরে গেল, আসবে না এখন। এই সন্ত্রাসীকে বিশ্বাস নেই, তীরে এসে নৌকা ডোবাতে চাই না আমি। মাত্র কিছুক্ষণ জীবনেও এই গুন্ডার সামনে পড়তে চাই না। গম্ভীর স্বরে বলে ওঠেই না। নীতি তার কথায় ভেঙচি কেটে বলে, গুন্ডা না ছাই, আমার মনে হয় যদি অন্য কেউ না থাকতো তাহলে একে আমি লাইন মারতাম। নিধির কথায় ভুরু কুচকে যায় ইনা। সে তড়িৎ গতিতে জিজ্ঞাসা করে, মানে অন্য কেউ আছে মানে? তুমি কি সবার আড়ালে প্রেম করছো? ইনার প্রশ্ন শুনে চোখ বড় করে তাকা নিধি। খুশির ঠেলায় কী বলেছে বুঝতে পারছে না। নিধি টিস্যু দিয়ে ঠোঁট মুছে মেখে এসে বলে, ভাবি ওরকম কিছু না, একটু বেশি বুঝো তুমি। থাকলে তো তোমাকেই আগে বলতাম। তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলেই নিধি হন্তদন্ত হয়ে দৌড়ে যায়। ইনিয়া নিধি যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা নিঘাত কিছু লুকাচ্ছে। ইনিয়া মাস্ক খুলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা মুখে দেয়। এটা ওর অনেক প্রিয়। বাবা প্রায় তার জন্য নিয়ে আসতো, মনে মনে ভাবতে থাকে সে। আর এক চামচ মুখে তুলতে হঠাৎ করে ইনার সামনে এসে পড়ে যায়। ইনা মুখে চামচ দিয়ে হতভম্ব তাকিয়েছে সামনে বসে থাকা গম্ভীর তীক্ষ্ণ চোখের পুরুষটির দিকে। জায়ান এক হাত ভাঁজ করে অন্য হাত ঠোঁটে স্লাইড করতে করতে বলে ওঠে, হ্যালো মিস সাহসী হরিণী, ভালো আছেন তো? ইনা চুপ করে থাকে, মুখ থেকে চামচ বের করে বাটিতে রাখে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে জায়ানের দিকে। জায়ান বাঁকা হাসে তার দিকে একটু এগিয়ে যায়। গোপন তথ্য অনুযায়ী জানতে পারলাম তুমি নাকি আমাকে সন্ত্রাসী বলেছ। তার সন্ত্রাসী কোন পর্যায়ে যেতে পারে, কি কি করতে পারে তা জানো তুমি? ইনা মুখ শুকিয়ে এইটুকু হয়ে যায়। জায়ানের বাঁকা হাসিটা তার গায়ে কাটা দিয়ে ওঠে। আশেপাশে তাকিয়ে সে নিধিকে খুঁজতে থাকে, কিন্তু সে নিধির ছায়াও দেখতে পায় না। মুখের ভিতরে আইসক্রিমটা টুক করে গিলে নেয়। ভয়ে ভেতরটা কাঁপতে থাকে ইনা। তবুও সে সাহস যুগে কাপা গলায় জিজ্ঞাসা করে, কি করবেন আমার সাথে? যায় নিনার ভয়াত্ম মুখটা দেখে খুব মজা পায় সে। অন্তত গম্ভীর ভরাট কণ্ঠে বলে ওঠে, তুমি জানো না সন্ত্রাসীরা কী করতে পারে? এই ধরো তোমার ঘাত থেকে মাথাটা আলাদা করে দিলাম, হাত পা কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দিলাম, অথবা বা গাড়ির নিচে ফেলে পিষে ফেললাম। এখন ডিসাইড করো তুমি কীভাবে মরতে চাও। প্রমিস করছি তোমার ইচ্ছে পূরণ করব। ইনার চেহারা কাঁদো কাঁদো হয়ে ওঠে। ঠোঁট উল্টিয়ে ফোপাতে থাকে সে। এমন পরিস্থিতি পড়তে হবে জানলে কখনোই এখানে আসতো না। অশ্রুসুক্ত নয়নে জায়ানের পানে তাকায় ইনা। জায়ানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে আছে। সে তীক্ষ্ণ চোখে ইনায়াকে পর্যবেক্ষণ করছে। জায়ান বরাবরে আবার অবাক হয়। মেয়েটা প্রচুর ভীতু বটে। জায়ান ইনায়াকে আগেই চিনতে পেরেছে। ফায়েদ ইনায়াকে একটা ছবি তাকে সেন্ড করেছিল। জায়ান তখন ইনায়াকে চিনতে পারলেও সে ফায়েদকে কিছু বলেনি। ইনায়া নিজেকে তার থেকে লুকানো দেখে মনে মনে জায়ান ভাবছিল ইনায়াকে হাতে নাতে ধরবে। আপনি আপনার ফুপির মেয়েকে মারতে পারবেন? আমি তো আপনাকে চিনতেই পারিনি যে আপনি একটা। থেমে গেল ইনা। তার গলা ভীষণ কাঁপছে, কথা আসছে না আর। এবার ইনা জোরে জোরে কাঁদতে শুরু করলো। জায়ান হকচকিয়ে গেল। এত বড় একটা মেয়ে এভাবে কেঁদে উঠবে তার জানা ছিল না। সেদিন তো তেজ দেখিয়েছিল, আজ তার ছিটেফোঁটা নেই। তার মধ্যে সেখানে উপস্থিত হল নিধি। ইনার মুখ আর জায়ানকে দেখে সে পরখ করে নিল সবটা। নিধি কয়েকবার ইনাকে থামতে বলে সে গুনগুনিয়ে কেঁদেই চলছে। ইতিমধ্যে সবার নজর যায় টেবিলে এসে। জায়ান এবার অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে। তার ফুপির মেয়ে তো পুরো ভিতর ডিম। এই মেয়েকে তো তারা পুরো নাদান করে রেখেছিল সেদিন। মনে হচ্ছে জাওয়ানের সেদিন খুব বাহাদুরি দেখিয়েছিল। আজ আজ তা হুশ করে উধাও হয়ে গেল। ইনাকে তার সামনের জীবনের জন্য কঠোরভাবে হতে হবে ভাবে জায়ান। কিছুক্ষণ পর আবারও তাকায় সে বোকাশোকা ইনায়ের দিকে। মেয়েটার কান্না থামার কোনো লক্ষণ সে দেখছে না। জায়ান এবার রেগে গিয়ে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাতের আঙ্গুল দিয়ে ইনায়ের সামনে দুই ঠোঁট চেপে ধরে। নিমেষে ইনায়ের কান্না বন্ধ হয়ে যায়। জায়ান হিসিয়ে ইনায়ের চোখে চোখ রেখে বলে, কান্না না থামালে আরও কঠিন শাস্তি পাবে তুমি। ইনার ঠোঁট একটু কেঁপে ওঠে। মাথা উঠিয়ে জায়ানের দিকে তাকায়। নির্লিপ্ত তার দিকে তাকিয়েছে জায়ান। জায়ানের আঙ্গুল হালকানোতে ইনা আস্তে করে শুধে, কি শাস্তি? জায়ান এবার বাঁকা হাসে ইনায়ের ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে নেয়। তারপর তীক্ষ্ণ ধারালো চোখ মৃদু হেসে বলে, সারা জীবন এই সন্ত্রাসের বউ বানিয়ে সামনে বসিয়ে রাখবো বোকা হরিণী। ইনা চকিতে জাওয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। নির্বোধ সে কথাটা মানে বুঝতে একটু দেরি করে ফেলে। তৎক্ষণাৎ মুখ তেজি রূপ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, এটা আমি বিবাহিত, আর আমি কোনো পাগল নই যে আপনার সন্ত্রাসী বউ হবো। কথাটা বলে মুখটা গম্ভীর করে ফেলেই না। হঠাৎ করে রেগে যায় সে। জান কিঞ্চিত হেসে বলে, বাহ, এবার সামনাসামনি বলেই দিলে আমার বউ হবার ইচ্ছে আছে তাহলে? মোটেও না, খারাপ পুরুষ একটা। কণ্ঠে প্রচুর আক্রোশ ঢেলে ওঠে ইনায়ের। এই লোকটা ভীষণ পাজি। না, আর ভয় পেলে চলবে না। জান মুচকে সে মিনমিন করে বলে, তোমাকে তেজি রূপে মানায় সাহসী হরিণী, এতেই ভালোই লাগে।
সময় নিজস্ব গতিতে এগিয়ে চলছে, সে কারো অপেক্ষায় থাকে না। দেখতে দেখতে ইনায়া মির্জাবাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। কাল সে বাড়ি থেকে বিদায় নেবে। গত 5 দিন ধরে ইনায়া সোহানা মির্জাকে নানানভাবে বুঝিয়ে রাজি করাতে পেরেছে। সোহানা মির্জা বাধ্য হয়ে ইনায়ার কথা মানতে বাজি হয়েছে, কিন্তু সোহানা মির্জা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ইনায়ার জীবনে প্রতিটি ধাপে তিনি ইনায়ার সঙ্গে থাকবে। কারণ বাইরের জগৎটা বড় নিষ্ঠুর, বাবা মা ছাড়া এক বাচ্চা মেয়ের জীবন ধাপ কাঁটাতারে বেড়ার মতো। কাপড় চোপড় লাগেজে গুছিয়ে রাখছিল ইনায়া, প্রয়োজনীয় কিছু জিনিস সে সঙ্গে নিয়ে যাবে। নিপা একটু পরপরে সে ইনায়াকে এটা আশ্বাস দিচ্ছে, ইনায়া সাদরে গ্রহণ করছে তা। নিপার সাথে তার ভাব বেশি না থাকলেও তিনি তাকে অনেক স্নেহ করতেন, মায়ের মতোই তার সব কিছুতে খেয়াল রাখতো নিপা। ইনার সব গোছানো শেষে বেড সাইডে টেবিল থেকে নাবানের ছবিটা হাতে নেয়। ছবিতে হাস্যোজ্জ্বল নাবানের মুখটা অনেক স্নিগ্ধ লাগছিল ইনার কাছে। ইনা এক ধ্যানে নাবানের ছবির দিকে তাকিয়েছে। নাবান চোখ বন্ধ করে তার দিকে নির্বন্ধ। ইনার বুক থেকে হাহাকার বেরিয়ে আসে। তার স্বামী, যাকে ইনা আজ পর্যন্ত নিজের মুখটা দেখাতে পারেনি। নাবান হয়তো ভালো আছে দূর থেকে নিজের পছন্দের মেয়ের সাথে, হয়তো তার প্রতিটা রাত কাটে পরনারীর বক্ষ পিঞ্জরে মুখ লুকিয়ে। ইনায় কেঁপে ওঠে তৎক্ষণাৎ। কজন নারী পারে স্বামীর সাথে অন্য মেয়ে দেখতে? তার মতো যেন অন্যকে এই পরিস্থিতির শিকার হয় না। ইনায় আবার হু হু করে কেঁদে ওঠে। তার ভিতরের যন্ত্রণা সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। কি হতো একটু সুখী হলে? ইনা হঠাৎ অদিতির কথা মনে হয়। রাগে ঘৃণায় ভেতরে ফুঁসছে সে। মাপ কখনো করবে না ইনা, কখনো না। হঠাৎ দরজায় নক। ইনা নিজে ধাতস্থ হয়, ছবিটা আগের জায়গায় রেখে চোখ মুখ মুছে হাত দিয়ে দরজা খুলে নিধিকে দেখতে পায়। নিধি ইনার চোখ মুখ ভালো করে পরখ করে মিনমিন করে বলে, মা ডাকছে ভাবি, তার রুমে গিয়ে দেখা করতে বলছে। ইনার সাহসে মাথা নাড়ায়। নিধি মলিন মুখ করে চলে যায়। ইনা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সোহানা মির্জার রুমের দিকে এগোয়। অফিসের 15 তলার এক বিশাল বড় কেবিনে সোফার উপর পায়ের পা তুলে এক হাতে চোখের উপর রেখে আধশোয়া হয়ে আছে নাভান। শরীরটা ভালো নেই। 1 সপ্তাহ পর বাংলাদেশে ফেরার কথা থাকলেও অফিসিয়ালি কাজের জন্য বেশ কিছুদিন পরে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাভান। অনেক ভালো গুরুত্বপূর্ণ মিটিং তাকে অ্যাটেন্ড করতে হবে, না থাকলে হয় না। অন্যদিকে অদিতির জন্য নাভান প্রচুর বিরক্ত। এই মেয়ে কিছুতেই তার পিছু ছাড়ছে না। অফিসে অদিতি দোকান নিষিদ্ধ করে দিয়েছে নাভান। তারপরে বিভিন্নভাবে তাকে পেরেশানি করছে নাভান। সাফরান ধীর পায়ে নাভানের সামনে এসে দাঁড়ালো। অতঃপর গলা খাঁকড়ে দিয়ে বলে ওঠে, স্যার, একজন আপনার সাথে দেখা করতে এসে বলল, অন্তত জরুরি কোনো কথা আছে আপনার সাথে। নামান একইভাবে বসে থেকে গম্ভীর গলা বলল, আমার ভালো লাগছে না সাফরান, কালকে আসতে বলো ওনাকে। আসলে সে লিও স্যার। নামানের কথা ভুরু কুঁচকে যায়। সে ইশারায় সাফরানকে আসতে বলে। লিও কী কারণে আবার তার সাথে দেখা করতে এসেছে? নামান এবার সোজা হয়ে বসলো। সাফরানকে মেসেজ করলো লিওকে 1 ঘন্টা পরে পাঠাতে। টেবিলের উপর রাখা কফির মগটা নিয়ে মুখ লাগাতে বিরক্ত চোখে মুখ কুঁচকে যায় সে। সেটা আবার আগের মতো রেখে দেয়। টেবিলে হাতে নিয়ে সোহানা মির্জাকে কল লাগে নামান। সেদিনের পর থেকে মায়ের সাথে কথা হয়নি তার। কেন জানি এক জড়তা কাজ করে। নিধির সাথে কথা বলে বাড়ির পরিস্থিতির সম্পর্কে অবগত হয়েছে সে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে কল দেওয়ার পরে ফোন তুলল না শাওনা। নামান তারপরে লাগাতার কল দিতে লাগলো। এদিকে ইনায়া সোহানা মির্জার ঘরে বসে আছে অনেকক্ষণ যাবত। সোহানা গোসল করে তাই চুপচাপ বসে রয়েছে। হঠাৎ করে ফোন বেজে ওঠায় পাশে তাকালো ইনায়া। সোহানার ফোন বেজে উঠলো। ইনায়া বার কয়েক গিয়ে সোহানাকে ডাকলো। কল আসছে বারবার, হয়তো কোনো ইম্পর্টেন্ট কল হবে। ইনায়া আবার জোরে বলে উঠলো, মামুনি, গুরুত্বপূর্ণ কল হবে হয়তো, বারবার ফোন আসছে। সোহানা আবার প্রত্যুত্তর বলে, রিসিভ করে বলে দে আমি ব্যস্ত আছি। ইনিয়া চোখ মুখ কুচকে ফোনটা হাতে নেয়। হঠাৎ করে অন্যের ফোন, কি বলা যায়, নাম্বারটা থেকে ভুকুটি কুচকে করে ইনা। এ তো বাংলাদেশের বলে মনে হচ্ছে না। সোহানা বলায় অন্যথায় ইনা ফোন রিসিভ করে সালাম দেয়। হঠাৎ কোনো মেয়ের গলার সালাম শুনে অবাক হয় নাবান। ফোনের ওপাশে তো সোহানা বা নিধির গলার মতো লাগছে না। কে হতে পারে? নাবান কিছু বলতে যাবে, তখন ওপাশ থেকে ইনায়া সুরেলা গলায় বলে ওঠে, মামুনি একটু ব্যস্ত আছে, একটু পরে কল ব্যাক করবেন তিনি। নাভান হতভম্ব হয়ে বলে, সোহানাকে মামুনি ডাকে কে? তারা তো কেউ নয়। তাহলে কে? ওই মেয়েটা নয় তো? হঠাৎ করে ইনার কথা কেন মনে হয় নাভানের কেমন জানি অস্থিরতা অনুভব করে সে। নাভান নিরুত্তর। হালকা একটা ঢুক গেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করে, আপনি কে? মা কোথায়? হকচকে ইনারা চোখ বড় বড় হয়ে যায়। এই কণ্ঠ খুব চেনা। মাত্র কয়েক মুহূর্ত শুনল। নিজের মনের সহিত তার লুকিয়ে থাকা যত্ন সহিত লুকিয়েছে। কারণ তার মুখে কিছু বাণী ইনার জীবনের কষ্ট, দুঃখ, বেদনা, বুকের ভেতরে অজস্র হাহাকার সব কিছুর জন্য দেয়। সে কথাগুলো সে ভুলতে পারবে না কখনো। অষ্টযুগল কম্পিত হয় বারবার। ঝাপসা চোখে নেত্রপল্লব ঝাপটায় ইনায়। সে কম্পিত কণ্ঠে আস্তে আস্তে করে বুলিয়ে ওড়ে, আমি কে? হয়তো আপনার স্ত্রী, হয়তো বা না। নামান হকচকিতে যায় অনেকটা।
কপাল বেয়ে তার চিকন ঘামের রাশি দেখা যাচ্ছে। এসির মধ্যে ঘামছে নাবান। ইনায়ার সাথে এমনভাবে কথা হয়ে যাবে ভাবতে পারিনি। চিনতে কি করে পারলেন? আগে তো কোনোদিন সামনাসামনি দেখা হয়নি আমাদের, না কথা হয়েছে কখনো। মনে রেখে কি লাভ, যেখানে আমি অন্য কাউকে পছন্দ করি বলে চলে গিয়েছিলাম। ইনা তার ছেলের সুর হেসে বলে উঠল, তাই তো, আগে তো কথা হয়নি কখনো। আসলে জানেন কি, আমরা মেয়েরা পরম স্বামীভক্ত হই। আমার স্বামীর সাথে অন্য কাউকে সহ্য হয় না। জানেন কেন? কারণ হলো তিন কবলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এমনটাই, হঠাৎ করে দুজন অচেনা মানুষ ইহজন্মের জন্য মায়ায় জড়িয়ে যায় এক পবিত্র বন্ধনে। সেখানে তৃতীয় জনের কোনো স্থান নেই। আমি বোধহয় সম্পর্কের মায়ায় জড়িয়ে গেছিলাম। আপনার সাথে তিন কবুল বলার পরে আমার আপনার প্রতি অদ্ভুত টান মায়া কাজ করছিল। হয়তো আপনার বেলায় তেমনটা হয়নি। যাই হোক, জলদি বাড়ি ফিরে আসুন। আশা করি বাড়ি ফিরে আমাকে দেখতে পাবেন না। আমি অপেক্ষায় থাকবো চিরতরে আপনাকে মুক্তি দেওয়ার জন্য। কথাটা বলে ইনা ফোনটা রেখে দেয়। ভেতরটা গুমড়ে উঠল তার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যেখানে নাবাং তাকে মনেই নাই, সেখানে তার স্ত্রী হিসাবে পরিচয় দেওয়ার বোকামি কাজ। ইনা নিজের প্রতি রুষ্ট হয় তাকে। তাকে এইসব মায়া কাটাতে হবে। ইনা আজকে নিজের কাছে নিজেই ছোট প্রমাণিত হচ্ছে। ইনা ঠোঁট চেপে কান্না আটকে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হতবাক হয়ে নাবাং, মেয়েটা ইনায়ে ছিল। কান থেকে ফোন নামিয়ে নির্লিপ্তভাবে বসে থাকে। মাকে শিক্ষা দিতে গিয়ে এটুকু বাচ্চা মেয়ের মন ভাঙতে না না পারলেও পারত নাবান। জীবনে এই পর্যায়ে এসে নিজেকে নিজেই ধিক্কার দিতে মন চায় নাবানে। সে পারত বিয়ে না করে কানাডায় চলে আসতে, কিন্তু সোহানার প্রতি তার রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আজ এই পরিস্থিতি নাবান প্রচুর হাসপাস করছে। কেমন একটা অস্থিরতা তাকে ঘিরে ধরছে। ইনার কান্নারত কণ্ঠ তাকে বারবার পীড়া দিচ্ছে। নাবান সে প্রথম দিনের মতো তা ভুলার চেষ্টা করে। গভীর রাত, গাড়িটা পাতালপুরিতে ডুবে আছে। নিস্তব্ধ সবকিছু, যে যার রুমে গভীর নিদ্রা আছে। শুধু ক্ষণে ক্ষণে ভেসে আসছে আয়েশা মির্জার রুম থেকে। ইনে আর নিধি আয়েশা মির্জার সাথে বসে গল্প করছে। আজকাল আয়েশা মির্জা রাতে ঘুম হয় না। শরীরটা আজকাল খারাপ যাচ্ছে তার। তারপরে মনে একটু শান্তি আছে নাবাং আসবে বলে। তার মনে হচ্ছে বাড়িতে এবার সুখ আসবে। নাবাং এলে সোয়ানাকে ঠিক মানিয়ে নেবে। আচ্ছা দাদি, মা কি সত্যিই চলে যাবে? আমি তো এই বাড়িতে ছাড়া কোথাও থাকতে পারবো না। আর মাকে ছাড়া পারবো না। কি করা যায়? নিধির কথায় আয়েশা আর ঈশানের নজর তার দিকে পড়ে। নিধি অবুঝের মতো জিজ্ঞাসা করে। ঈশান মাথা হালকা নাড়িয়ে নিধির মুখ পানে তাকায়। ভাই, আসলে বড় মার রাগ ঠিক কমে যাবে, কিন্তু তোর এই একটা জিনিস বুঝতে পারছি না। আজ বাদে কাল তো তোকে পরের ঘরে যেতে হবে। তখন তো এই বাড়ি ছাড়তে হবে? মোটেও না। আমি এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবো না। যাবো না পরের বাড়ি। মুখ কুঁচকে বলে নিধি। ঈশান আয়েশা মির্জার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, বুঝলে গিন্নি, তিনি নাকি পরের বাড়ি যাবেন না। তাই কি সারা জীবন বাপের বাড়িতে বসিয়ে রাখবে? আয়েশা মির্জা মৃদু হেসে বলে ওঠে, মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর ঘর। বাবার বাড়িতেও দুদিনের মেহমান। সব মেয়েদের বাবার ভিটা ছাড়তে হয়। আমি ছাড়বো না। দরকার হলে ঘর জামাই নিয়ে রাখবো। আর দাদি, দাদুনের জন্য শুধু বাপের ঘরে মেয়েরা মেহমান না, স্বামীর ঘরের মেয়েরাও হয়। যেমন আমার ভাবি। আর বিয়ের পর আমিও ভাবির জায়গায় থাকতে পারি। ঈশানের কথা এবার তেতে ওঠে। চোখ মুখ ভাঁজ এনে বিরক্ত সহিত বলে, আমরা কেন ঘর জামাই বাড়িতে এনে রাখবো? আর রইল ভাবির কথা, তোর ভাইয়ের ভাগ্য বলো ইয়ানার কোনো ফ্যামিলি মেম্বার নেই। তারা ঠিক কোনো অ্যাকশান নিত। তোর সাথে যদি এমন হয়, তোর জামাইরে চাঁদের দেশে সাথে মুলাকাত করিয়ে আনবো। তবু তোকে বিয়ে বসতেই হবে। নিধি এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের বালিশ দিয়ে ঈশানকে দুইটা বাড়ি দিল। দরকার পড়লে তোকে বিয়ে করে এই বাড়িতে সারা জীবন থেকে যাব, কিন্তু অন্যের ঘরে যাব না। আমার এমন দুর্দশা কখনো হবে না। তোর মতো এমন গাধিকে বিয়ে করব। আমার বউ হবে একদম বড় গিন্নির মতো, তাই না? ঈশানের কথাটা বলে আয়েশা মির্জার দিকে তাকায়। আয়েশা কিছু বলতে যাবে, তার আগে ঈশানের ফোনটা বেজে ওঠে। নিধি আর কোনো জবাব দিতে পারল না। ঈশান নিধির মাথায় একটা চারটি মেরে ফোন নিয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে যায়। এক রাত কার কল হতে পারে দাদি? কাজের জন্য তো কেউ এত রাতে কল দেবে না। নিধির কথা আসামি যে তার দিকে তাকায়। নিধির মলিন মুখটা দিকে তাকিয়ে কুটিল হেসে টেনে বলে, হয়তো তোর সতীন, বুঝলি নিধি, ঈশানকে শীঘ্রই বিয়ে করাতে হবে। আগে নামানের ঝামেলা শেষ হোক, তারপর ঈশানকে ধরবো। দাদির কথা মোটেও ভালো লাগে না নিধির। মলিন মুখখানা গম্ভীর করে সে দাদির কথায় ঘোর আপত্তি জানায়। রিনিডে গলায় বলে ওঠে, একদম না। ঈশান ভাইয়া আর কি, সবে মাত্র 27 বছর। ভাইকে আরও 2-3 বছর পরে বিয়ে করাবো। আর তার আগে আমাকে কবে বিয়ে দিতে চাও বলো? আসামি যে তখনকার কথা বলে চোখ থেকে চশমাটা খুলে রাখছিল। নিধির কথা শুনে তিনি ঝাপসা চোখে তাকালেন। কয়েক পলক ফেলে নরম স্বরে বলেন, হয়তো তোর মা চাইবেন আরও 5 বছর, কিন্তু আমি বাবা তোর 2-3 বছরের ভিতরে দেখতে চাই। বলা তো যায় না, কবে জানি আবার পাড়ের টিকিট কাটি, এর আগে তোর বিয়ে দেখে যাব। নিধি এবার মুচকে এসে খুশি মনে বলে, তাহলে হিসাব ঠিকঠাক। তুমি এখন ঘুমিয়ে পড়ো দাদি, কালকে আবার ভাবির সাথে আমাকে হোস্টেলে যেতে হবে। কথাটা বলে নাচতে নাচতে নিধি রুম থেকে বেরিয়ে আসে। আয়েশা মির্জা হতভম্ব হয়ে যায়।
আর দিকে তাকিয়ে থাকে। গাড়িতে ব্যাগপত্র সব ঠিকঠাক করে রেখে পিছনে ফিরে ইনায়। বাড়ির প্রতিটি সদস্য তার দিকে অসহায় চোখে তাকিয়েছে। এই সুন্দরী মেয়েটার সাথে একটা কাম্য নয়। শুভ্র সাদা চুড়িদারে ইনায়কে পুরো শুভ্র পরিণয় লাগছে। ইনায় সোয়ানা মির্জার দিকে এগিয়ে যায়। তাকে অনেকটা বিধ্বস্ত লাগছে। সোয়ানা মির্জা মুচকে এসে সোয়ানার গলা জড়িয়ে ধরে শান্ত গলা বলে, তুমি এত ভেঙে কেন পড়েছো মামুনি? হাসি খুশি বিদায় নাও। দেখবে এখন থেকে আমি ভালো থাকবো, আর কোনো সমস্যা হবে না। ইনায়ের কথা সোয়ানা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি নিজে মানিয়ে চলতে পারবো। ইনিয়া চলে যাওয়া সবটা তার একটা ভুলের জন্য হয়েছে। এই ভুলের শাস্তি তিনি কি দিয়ে চুকাবেন? ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই ইনিয়া, তবু মাফ করে দিস। নাহিদ মির্জার কথায় তার দিকে তাকায় ইনিয়া। সোয়ানাকে ছেড়ে শুষ্ক হাসি দেয় সে। এতে তোমার কোনো দোষ নেই, হয়তো এটা আমার নিয়তে। অতঃপর ইনিয়া সবার থেকে বিদায় নেয়। নিপা কখন থেকে কেঁদে যাচ্ছে। তিনি ইনিয়াকে খুব পছন্দ করতেন। আয়েশা মির্জা থেকে বিদায় নেওয়ার সময় তিনিও ইনিয়াকে জড়িয়ে ধরে কাঁদলেন। যতই হোক ইনিয়ার জন্য মন তার একটু হলেও কাঁদত, কিন্তু নাভানের জন্য তিনি নিরুত্তর ছিলেন। ইনিয়া গাড়িতে উঠে বসে বাড়িটার দিকে তাকালো। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে মা বাবা ফেলে যে স্বামী বাড়িতে ঠাঁই হয়েছিল স্বামীর নামে, সেটাও আজ তাকে ফেলে যেতে হচ্ছে। আয়েশা মির্জা ঠিকই বলতো, স্বামীর বাড়ি সুখ স্বামী দিয়ে হয়, বাকি সবই তো আছে। কাল নেই ভাবছে ইনায়া। নিধি যাবে ইনায়ার সাথে। সোয়ানা মির্জা একেবারের জন্য ইনায়ার সাথে কোনো বাক্য বিনিময় করে না। তিনি এক ধ্যানমগ্নে ইনিয়ার গাড়ি চালা যায়, যেটি ধীরে ধীরে শান্তিভিলা মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। ইনিয়াও জানলা দিয়ে মাথা বের করে তাকিয়ে থাকে প্রাসাদের ন্যায় মির্জা ভিলার দিকে। ভেতর থেকে কেউ বলে ওঠে, রেখো না আর পিছুটান, ছেড়ে দাও আশা। মন গহিনে থাকুক শুধু তোমার একার ভালোবাসা। পুরো রাস্তা চুপচাপ বসেছিল ইনা। নিধি তাকে আর কিছু বলেনি। হলে ঢুকে নির্ধারিত রুম চলে আসে তারা। রুমের দরজা ভেতর থেকে ভিড়ানো। নিধি দরজা খুলে ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে। রুমের ভেতরে কাউকে পায় না সে। রুমে 3টা স্টিলের বেড, এক পাশটা সাজানো, অন্য পাশে খাটে ইনা আর নিধি অনেকক্ষণ সময় নিয়ে সব ঠিকঠাক করে আছে। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। অনেকক্ষণ অপেক্ষা করে তারা, কিন্তু তিথির কোনো দেখা পায় না। ভাবি, কেউ তো আসছে না, আমি আর কতক্ষণ বসে থাকবো? তাই তো, তুমি বরং বাড়ি যাও, আমি এদিকটা সামলে নেব। নিধি সায় জানিয়ে চলে যায়। ইনিয়া দরজা লাগিয়ে ওয়াশরুমে যায়। অনেকটা সময় যাওয়ার পর ইনিয়া গোসল করে রুমে আসে। ব্যাগ থেকে সাদা রঙের বাক্স নিয়ে খেতে থাকে। নিপা বিরিয়ানি করে বানিয়েছিল তার জন্য। মনটা খারাপ করে ইনিয়া। আজকে যেন সত্যি তার পৃথিবী শূন্য মনে হচ্ছে। খাওয়া শেষে শুয়ে পড়ে। চোখটা হালকা ভিড়তে দরজা খটখট শব্দে ঘুম ভাঙে ইনিয়ার। দরজার আওয়াজ কঠিন থেকে কঠিন হচ্ছে। ইনিয়া হন্তদন্ত হয়ে দরজা খুলতে ওখান থেকে টি শার্ট আর প্যান্ট পরিত একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনিয়া বুঝে যায় এই হতে তিথি। সে মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করে, আমি ইনিয়া, তুমি বোধহয় তিথি, সামনে থেকে সরো। কর্কশ কণ্ঠে বলে ওঠে। তিথির দিকে তাকিয়ে রয় ইনিয়া। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে তিথি তাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। আচমকা ধাক্কা খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় ইনায়া। সে চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। ফাহাদ বলেছিল তিথি প্রচুর রাখি, তাই বলে এমন ব্যবহার? ইনিয়া পিঠে প্রচণ্ড ব্যথা পেয়ে খাটে বসে থাকে। কিছুক্ষণ বাদে রুমের ভিতর আরও 2টো মেয়ে ঢুকে। তারা ইনায়ার সামনে এসে তীক্ষ্ণ দৃষ্টি চোখে তাকিয়ে বলে, নাম কি? ইনিয়া। শুধু ইনিয়া নাকি আঁকে পিছিয়ে কিছু আছে? ইনিয়া ভুরু কুচকে মেয়ে দুটোর দিকে তাকিয়ে থাকে। তাদের বেশভূষা কিছুটা তিথির মতো। ইনিয়া নিজেকে ধাতস্থ চৌকুশ কণ্ঠে বলে, আমার পুরো নাম জেনে তোমরা কি করবে? আর কে তোমরা? ওই রুমের প্রাক্তন বাড়িওয়ালি আমরা, যাদের তোমার জন্য ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইনাকে তো বুঝতে পারলো না। তখনই তিতির ওয়াশরুম থেকে বেরিয়ে ওদের মাঝখানে এসে দাঁড়ায়। হাত দুটো ভাঁজ করে কঠিন স্বরে ইনাকে হলো, বের হও রুম থেকে, আমরা এখন আড্ডা দেবো। ইনা একটু অবাক হয়। তা দাও আড্ডা, আমি বের হবো কেন? তিথি এবার গলা চেঁচিয়ে বলে ওঠে, একদম কারণ জিজ্ঞাসা করবো না। তোমার মতো থার্ড ক্লাস মার্কা কোথাকার কোন ফুফুতো বোনের জন্য ভাইয়া আমার ফ্রেন্ডদেরকে অন্য রুমে শিফট করেছে। এমনিতে মেজাজ গরম আছে, আরও বেশি কথা বললে ওই সুন্দরী মুখশ্রী আর থাকবে না। বেরাও এক্ষুনি বলছি। ইনা ঠাই বসে রয়, কী বলবো খুঁজে পাচ্ছে না। এখানে এসে এমন পরিস্থিতিতে পড়তে পারে মাথায় আসেনি। তিথির পাশে থাকা 2 বান্ধবী মিশু আর দীপা এবার ইনার হাত চেপে ধরে বসা থেকে টানতে টানতে দরজার বাইরে নিয়ে এসে দাঁড় করিয়ে মেয়েকে এসে বলে, টেনশন করো না বেবিকাল, আমরা চলে গেলে রুমে এসো বলে দরজা হুট করে লাগিয়ে দেয় তারা। ইনা এবার কেঁদে ফেলে। এইরকম পরিস্থিতি কি কখন পড়বে? আর কতক্ষণ এভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে? ইনা এবার আশেপাশে তাকায়। সন্ধ্যা হয়ে যায়, মেয়েগুলো হলে ঢুকে যাচ্ছে। এখানে রাত 8টা হলে হলের গেট বন্ধ হয়ে যায়। আশেপাশে মেয়েরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছে। ইনা এবার চোখের পানি মুছে নিল, পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। রাত বাড়ছে, সময় প্রায় আরও 9টার বেশি, কিন্তু মেয়েগুলো এখনও দরজা খুলে নাম নেই। ইনিয়া 2-1বার ডেকেও সাড়া পায়নি। তিথির ব্যাপারে ইনিয়া যথেষ্ট রুষ্ট। যেখানে বাবা মা বড় ভাই এত ভালো, সেখানে তিথির এমন উগ্রতা মানাচ্ছে না। হঠাৎ যাওয়ানোর কথা মনে হলো তার ইনার।
আছে তো, গুন্ডার বোন তো গুন্ডামি করবেই। এ পুরো জাওয়ানের মতো হয়েছে। ভাই গুন্ডা বলে করে মিশু দিবাকে রুমের বাইরে বের করেছে, আর বোন এখন ইনায়াকে। কে বলছে এভাবে তাকে হলে আনতে? প্রচণ্ড রাগ হয় ইনায়ার। অফিসের ইজি চেয়ারে বসে আছে ফাহাদ আর জায়ান। একটু পরে তাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে। জায়ানের হাতে একটু পরপর সেটা দিয়ে ফুকাচ্ছে, চোখ তার নিচে হাওয়ায় দিচ্ছে। কিছু একটা গভীর ভাবনায় তার। ফাহাদ গভীরে একটা ফাইল ঘাটাঘাটি করছে। সে সামনে আর ইলেকশন করবে না। এই জীবন এসে শুধু পেয়ারা। বাবা ঠিকই বলে, মন মতো নিজের লাইভ লিড করা যায় না রাজনীতিতে। তবুও সে বাবার কথার বিরুদ্ধে। তার মনে হতো পাওয়ারই জীবনের সবচেয়ে বড় বিষয়। কিন্তু প্রেমের ছ্যাঁকা খেয়ে তার চোখ মুখ খুলছে। সামওয়ান হিট মি ভেরি হার্ড। হঠাৎ জাওয়ানের কথায় ফাহাদের ভাবনার গতর হয়। সে ফাইল থেকে মুখ উঠিয়ে বিস্ময় করে বলে, কখন, কোথায় বল আমাকে। সপ্তাহখানেক আগে। আমার মনে। জাওয়ানের অন্ধকারে তাকিয়ে গম্ভীর মুখে বলে। ফাহাদ চোখ মুখ কুঁচকে বিরক্ত সে বলে, এতদিনে বলছিস গাধা? লোকে তো এবার আমাকে ছিছি করবে, এই যে মেয়র করিমের ভাইয়ের মনে কেউ আঘাত করছে, আর গাধা মেয়র তার ভাইকে ন্যায্য বিচার দেয়নি। না না, এই অপবাদ নিয়ে আমি এমপি আসন ছাড়ছি না। নাম বলে একবার, পুরো গোষ্ঠী তুলে আনবো। আমার একটা মান সম্মান আছে নাকি? জাহান একবার ফারাদের দিকে তাকিয়ে সামনে দৃষ্টিপথে হালকা হেসে তারপরে কটুক্ত স্বরে বিদ্রুপ সহিত বলে, তার আগে লোকে এটা বলবে যে মেয়র করিম, ফাহাদ করিম নিজের মন ভাঙার বিচার করতে পারেনি, সে ভাইয়েরটা আবার কি করবে? ফাহাদ এবার চটে গেলেন। সে কণ্ঠে তেজে নিয়ে চিপে চিপে বললেন, এটা তোর জন্যই আমি করতে পারিনি। নাহলে দেশবাসী জানতো ফাহাদ করিমের মন ভাঙার শাস্তি কী হতে পারে। আর তুই আমাকে কথায় কথায় খোঁচা মারিস। তা তোকে আর কোনো হেল্প করছি না। মিটিংয়ের সময় হলো, চললাম। ফাহাদ রেগে চলে যায়। জাওয়ান তার যাওয়ার দিকে তাকে হেসে বলে, তারপর জোর গলা বলে, জাওয়ানের জন্য সে নিজেই যথেষ্ট। ভাই তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোন রুমে, কোন ডিপার্টমেন্ট? হঠাৎ একটা মেয়েলি গলার আওয়াজ শুনে সামনে তাকায় ইনা। তার সামনে বছর 2 বড় হবে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছে। ইনা একবার রুমের নিচে তাকিয়ে মাথা নিচ করেছে। ডিপার্টমেন্ট অফ পলিটেক্স। আমি ইনা, আমি শ্রুতি, তোমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আসো আমার সাথে তুমি। মেয়েটা যেন তার সকল প্রশ্নের জবাব পেয়ে যায়। সে ইনায়ের হাত ধরে তার রুমে নিয়ে যায়। সেখানে আরও 2 জন ছিল। তাদের সাথে ইনায়াকে বসতে বলে ফোন নিয়ে ঢুকে যায়। তারপর কাউকে ফোন ঢুকে রিসিভ হতে বলে। জাহান স্যার, আপনি যেমন ধারণা করেছেন তাই হয়েছে। ওরা ইনায়াকে বের করে দিয়েছে রুম থেকে। অপর পাশে থাকা জাহান যেন ভীষণ চটে গেল। সে শ্রুতিকে সর্বদা রেখেছে তিথির আপডেট দিতে। বাজে ফ্রেন্ডের সাথে মিশে ব্যবহার পুরো বিগড়ে গেছে। তাই বুদ্ধি করে 2 ভাই ইনিয়ার সাথে তাকে রাখতে চেয়েছিল। কিন্তু তিথি যে এত রুড বিহেভ করবে ইনিয়ার সাথে, সে এটা ভাবেনি। জাহান আবার ছুটিকে কঠিন স্বরে বলে উঠল, তুমি ইনিয়ার সাথে থাকো আর সকল আপডেট দিও। কালকে তিথির সাথে কথা হচ্ছে। বলে ফোন রেখে দেয় জাহান। পার্টি অফিসে একটা গুরুত্বপূর্ণ ঝামেলার মিটিং করছিল জাওয়ান। শ্রুতির ফোন আসায় সে মিটিং ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। আচমকা তিথির উপর তার প্রচুর রাগ হয়। ইনের সাথে তিথি এমন করবে সেটা তার মাথায় আসেনি। এত রুট কবে থেকে হলো তোর বোন? কাল মুলাকাত করবে সে। এদিকে প্রায় 11টার পর দরজা খুলে দেয় তিথি। তার ফ্রেন্ডগুলো যেন আশেপাশে তাকে ইনায়াকে খোঁজে। কই গেল মেয়েটা? আবার কিছু হলো না তো? সে আবার বিরক্ত পায়ে রুমে শুয়ে আছে। নিজের প্রতি নিজে রাগ হচ্ছে। ভাইয়ের উপর ইনায়ারা উপর না ঝাড়লেও পারত, কিন্তু কী করবে? ফ্রেন্ডশিপের থেকে বড় কিছু নয়, এটা তার ধারণা। অনেকক্ষণ গল্প করে রুমে আসে ইনা। দরজাটা ভিড়ানো ছিল, ডিম লাইট আলো মিটমিট করে জ্বলছে। ইনা টেবিল থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে বিছানায় যেতে দেখতে পায় সেটা বিছানো। ইনা ঢের বুঝতে পায় তিথি আর ফ্রেন্ডদের কাছে। ইনা ব্যাগ থেকে একটা কাঁথা বের করে মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ে। আজ রাতে তার ঘুম আসবে না। চোখ দিয়ে শুধু নোনাজল গড়িয়ে পড়ছে। এত লাঞ্ছিত কেন তার জীবন? এক টুকরো সুখ তো তার ভাগ্যে নেই। ইনার ভাবনার মাঝে তার ফোন বেজে উঠল। সে হাতে ফোন নিতে দেখতে পেল অপরিচিত নাম্বার থেকে কল এসে। ইনিয়া ফোনটা রিসিভ করে কানে নেয়, কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স পায় না। সে কান্না ধরে তো গলায় ধীরে ধীরে জিজ্ঞাসা করে, কে বলছেন? অপর পাশে ব্যক্তি নিঃশ্বাসের শব্দ শুনছেই না। সে অনেকবার জিজ্ঞাসা করলো, কিন্তু সেই ব্যক্তি নিরুত্তর। ইনিয়া এবার ফোন কাটতে গেলে কেউ বলে ওঠে, নিজের চোখের পানির মর্ম সে বোঝে না। সে পদে পদে লাঞ্ছিত হবে। আগে নিজের মনকে শক্ত করো, আর কাঁদবে না তুমি। তখন দেখবে জীবনটা তোমার জন্য সহজ হয়ে যাবে। জীবনে মনের শক্তি, দৃঢ়তা রাখতে হবে, বুঝলে বোকা হলেনি? ইনিয়া প্রথমে কথাগুলো শুনলে অবাক লাগছিল, কিন্তু লাস্টের কথা শুনে ভুরু কুঁচকে যায় তার। নাক টেনে মিনমিন করে বলে, বোন ঘর থেকে বের করে দিচ্ছে আর ভাই মাঝরাতে জ্ঞান দিছে। বলি, আপনাদের কাছে খবরটা কে দিছে? নিশ্চয় তিথি। যেখানে সেখানে গুন্ডামি করা ভালো নয়। আপনার জন্য আমার সমস্যা হলো। জায়ান এবার হেসে দেয়। মুখের হাসি বজায় রেখে অকপটে জানতে চায়, আমার কণ্ঠ শুনে চিনে ফেললেন? তা আমার প্রেমে পড়ে গেলে নাকি? একদম না। আপনি আমার বোকা হরিণী ডাকেন, তাতেই অনুমান করছি। পটিয়ে বলে,
ইনায়া। জাহান সামান্য গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, তাই এত খেয়াল করো আমাকে, ব্যাপার কি? ইনায়া এবার চটে যায়। মাঝরাতে কল দিয়ে তার সাথে ফাজলামো করা হচ্ছে? না, এই গুন্ডার পাল্লায় পড়া যাবে না। ইনা ফিসফিস করে বলে ওঠে, অন্যের বউকে কল করে মাঝরাতে কল দিয়ে বিরক্ত করা নিশ্চয়ই আপনার রাজনীতিতে পড়ে না গুন্ডা সাহেব? প্লিজ ফোনটা রাখেন। জাহান রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইনায়া ফোনটা কেটে দেয়। জাহান কান থেকে ফোন সারিয়ে সামনে আসে। এই পিচ্চি মেয়ে তাকে জানায় তাই বলেছে। ফোনটা হঠাৎ ইনায়ার মেসেজ দেখে যান, অন্যের বউকে আর কখনো ফোন দিব না মিস্টার সন্ত্রাসী, আপনাকে তো শোভা পায় না। জাহান বিড়বিড় করে বারবার কয়েকটা পড়ল লেখাটা, তারপর কুটিল হেসে বলল, অন্যের বউ? খুব ভোরে উঠে ইনা নিধির সাথে একটা ক্যাফেতে ছিল। নিধি বলেছিল সকালে বেরোতে। ভোরের সকাল, চারিদিকে কুয়াশা, বাইরে না গেলে বোঝাই মুশকিল। সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি। কালকের বিষয়ে ইনায়া নিধিকে কিছুই বলেনি। যে যার দেখবে বিষয়টা। ধোয়া ওটা গরম চা দুজনে আসছে। ইনায়া ভারী মন নিয়ে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ আজকে এত জলদি বেরোতে বললে, কোনো সমস্যা? নিধি ডানে বায়ে মাথা নাড়িয়ে গম্ভীর মুখে বলে, নতুন করে আর কি সমস্যা বলবো? কাল শুনলাম বাবা আর তোমার মামা তোমাদের ডিভোর্সের অ্যাপিল করেছে, আর মিস্টার মেয়র বলেছে তোমাকে নিয়ে তাদের বাসায় যেতে। ইনা ভুরু কুচকে বলে, মেয়র মানে? ফাহাদ ভাই? নিধি মাথা ঝাঁকিয়ে উঠে ইনে অকপটে জানতে চায়, তোমার সাথে তার আগেও পরিচয় ছিল? নিধি এবার সোজা হয়ে বসলো, মুখটা একটু গম্ভীর করে শান্ত স্বরে বলে উঠলে, তোমাকে একটা কথা বলা হয়নি। মেয়র আর ভাই দুজনে বেস্ট ফ্রেন্ড। এফবিতে মাঝে মাঝে তার সাথে কথা হতো। একটা বিষয় নিয়ে তাকে আমি 2-1 আগে ব্লক করেছিলাম। হঠাৎ কোথা থেকে নাম্বার পেয়ে কল দিল। ইনা অবাক হয়ে, ফাহাদ তাকে এমন কিছুই বলেনি। সে মাথা নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে ইনায়ার চোখ পড়ে ক্যাফেতে ঢোকা জাওয়ানের দিকে। তার নজর ইনায়ার দিকে এসেছে। কালো রঙের পাঞ্জাবিটা জাওয়ানের ফর্সা শরীর এঁটে গেছে, চুলগুলো আজও কিছুটা উস্কো খুস্কো হয়ে। পাঞ্জাবি হাতাটা গুটিয়ে জাওয়ান ইনায়ার পাশে ছিটে এসে বসলো। অতঃপর ইনায়ার দিকে তাকে মুচকে এসে বলল, ওয়াও, আজ তো সন্ত্রাসীর সাথে ড্রেস কোড মিলিয়ে গেছে। এই, তুমি আমার পিছনে স্প্রাই লাগাও না তো? ইনা হকচকিয়ে জাওয়ানের কথায়। এই ছেলে তো দারুণ ধরিবাজি। সে ক্ষিপ্ত গলায় গটগট করে বলে, স্পাই তো মনে হয় আমার পেছনে আপনি লাগিয়েছেন, আর এখন ঢং করছেন। আপনার মতিগতি আমার ভালো লাগছে না। চল নিধি, আমি চলে যাব। বলে ইনায়া নিধির হাত ধরে উঠে যায়। জাওয়ান আবার মুখে বিরক্ত ভাব ফুটিয়ে ধরে। এই মেয়ে তাকে শান্ত থাকতে দিবে না। জাওয়ান ইনায়া হাত ধরে ধপ করে চেয়ারে বসিয়ে দেয়, আর নিধির দিকে তাকিয়ে হেসে বলে, বাইরে আমার গাড়ি আর ড্রাইভার দাঁড়ানো আছে, চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসো। আর ভাবি? নিধির দিকে জাওয়ান চোখ পাকিয়ে যায়। নিধি আর কিছু বলতে পারে না। এই লোক হঠাৎ করে তার ফেস চেঞ্জ করে ফেলছে। নিধি সুরসুর করে বাইরে চলে যায়। ইনায়া এবার জাওয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কী চাই আপনার? জাওয়ান ইনায়ের দিকে গরম চোখে তাকায়। নাক পাতলা নাকের নাতিগুলো ফুলে ফেপে উঠছে, মুখটা রক্তিম হয়েছে নিমেষে। আনা এবার চুপসে যায়। ইউ নো হোয়াট? আমাকে ইগনোর করা মোটেও ভালো হবে না তোমার জন্য। চুপচাপ বসো এখানে। ইনা ভয় পেয়ে চুপচাপ বসে থাকে। জাওয়ান এবার নিজেকে ধাতস্থ করে, গলার আওয়াজ কিছুটা নিচু মনে করে, দেখো তিথির ব্যবহারে জন্য আমি দুঃখিত। ও যে এরকম করবে আমার ধারণার বাইরে ছিল। ধারণা কেন করতে পারেনি? ও আপনার মতোই ফুলকপি। ইনা গলা উঁচিয়ে বলে ওঠে। জাওয়ান বাঁকা চোখে তার দিকে তাকায়। ইনা আবার মাথা নুইয়ে নেয়। তাই? তা আমাকে এত উগ্র মনে হওয়ার কারণ কি জানতে পারি? ইনি আবার সাহসা মাথা নাড়িয়ে গটগট করে বলে, রাজনীতি কর্মকাণ্ডে জড়িত সকল মানুষদের আমার উগ্র মনে হয়। কী পায় রাজনীতিতে? যেখানে একটু ভুল হলে নিজেদের লোকদের খুন করার তো হাত কাঁপে না। ক্ষমতার লোভে পড়ে সবাই হিংসা সিংহ হয়ে যায়, আর সাধারণ ক্ষমতাহীন মানুষকে নিরহ হরিণ মনে করে তারা। বাবা আমার আর মায়ের মুখের দিকে তাকে রাজনীতি থেকে সরে এসেছিল। সেখানে সাধু হয়ে কেউ থাকতে পারে না ক্ষমতার লোভে, যেমন আপনি আর আপনার বোন। পাওয়ার দেখেছেন আপনার সাথে? জাওয়ান পায়ের উপর পা তুলে শটান হয়ে বসেছিল। সে মনোযোগ দিয়ে ইনারার কথা শুনছিল। সে ইনারা দেখে তাকিয়ে মাথা নাড়ায়। তন্মধ্যে একজন ওয়েটার কিছু খাবার নিয়ে আসে, পাস্তা নুডলস। ইনা ভুরু কুচকে সেদিকে তাকায়। নাও ফিনিশ করো, এটার বাটি যেন ভরা থাকে না। জাওয়ান ইনারের দিকে তাকিয়ে গম্ভীর মুখ করে বলে, ইনা কিছু বিরক্ত নিয়ে বলছেন, আপনাকে বলেছে আমি এখন খাবো? আর এত সকালে আমার খাওয়ার অভ্যাস নেই। আমি তোমার অজুহাত শুনতে চাই না। খেতে বলছে খাও, চুপচাপ খেয়ে আমার সাথে আসো। ইনিয়া রেগে যায় জাহানের কথায়। জাহান গম্ভীর তবু শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। ইনিয়া মুখটা বিকৃত করে, আপনার সাথে যাব না। এই, আপনি কে? আর তার উপর আমার অধিকার দেখাচ্ছেন? ফাউল লোক একটা। জাহান আবার ইনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা কাজ করে। টেবিলের উপর থেকে কাঁচের গ্লাসটা নিয়ে মুহূর্তে ভেঙে পড়ে। তারপর ইনিয়ার দিকে সেটা ধরে। ইনিয়া তো জান যায় অবস্থা। সে তো ভুলেই গেছিল সে একজন সন্ত্রাসবাদীর সামনে বসে আছে। ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে হালকা একটু ঢোক গেলে ইনা জাহান রক্তিম চোখে তার দিকে তাকিয়েছে। যদি আর একটাও কথা বলো
তাহলে আমি আবার আমার নিজের হাত কেটে ফেলবো আর মিথ্যে মামলা অভিযুক্ত বানাবো তোমাকে। বলবো তুমি বিরোধী দলের লোক, আমাকে মারতে এসেছিলে। ইনার চোখ বড় বড় করে জাহানের দিকে তাকায়, বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে অকপটে জিজ্ঞেস করে, ফাজলামো করছেন? বললে হলো, এমন হাস্যকর কথা শুনে লোকে হাসবে। পাগল নাকি আপনি? ফাজলামি করছি না, কথা হাস্যকর না, আর আমি পাগলও না। এখন যদি আমাকে একটা পিঁপড়েও কামড় দেয়, তার দায় আমি তোমার উপর দেবো। তোমাকে জেলে ভরতে পারবো, কারণ তুমি ভুলে গেছো আমারও রাজনৈতিক পাওয়ার আছে। আমি যেটাই বলবো তেমনটাই হবে, বিকজ মাই পাওয়ার। এখন চুপচাপ খেয়ে নাও, সারা জীবন জেলের ভাত খেতে হবে। ইনারা জাওয়ানকে আর ঘাটালো না। এসব রাজনৈতিক কৌশল অবলম্বন করা মানুষগুলো বড়ই বিপজ্জনক হয়। দেখা যাবে সত্যি সত্যি তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ইনার চুপচাপ নুডলস খেতে থাকে। জাওয়ান গম্ভীর চোখে ইনার দিকে তাকিয়ে আড়ালে হাসে। এদিকে নিধি বাইরে এসে দেখে গাড়ির সামনে সাদা রঙের পাঞ্জাবি পরিত ফাহাদ দাঁড়িয়ে আছে, সাথে এক গাদা ছেলেপুলে। জাওয়ান তো বলেছে ড্রাইভার আছে নাকি। নিধি নাক ফুলিয়ে সামনে যায়। ফাহাদ তার দিকে হাসি দিয়ে বলে, হেই বেবি গার্ল, লং টাইম সো সি। লজ্জা করে না 34 বছরের এক মধ্যবয়স্ক লোক হয়ে একটা বাচ্চা মেয়েকে বেবি বলছো? ফাদার মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ। বয়স নিয়ে খোটা, আশেপাশে ছেলেদের দিকে একবার তাকাও। তার মুখটা গম্ভীর থেকে গম্ভীর করে ভরাট গলে বলে, তোমার আমাকে বুড়ো মনে হয় না তো কি? আপনি কি নিজেকে ইয়ং মনে করেন? আপনার তো ছেলেপুলেগুলো যথেষ্ট স্মার্ট আছে। অপনে মুখ থমথমে হয়ে যায় ফাঁদ। তার চামচার সামনে তার সাবান ছেঁড়া ধুয়ে দিলে এই মেয়ে। নিধি কি জানো না, তার মতো এমন হ্যান্ডসাম ছেলে এই এলাকায় নেই। ছেলেগুলো একসঙ্গে হেসে দেয়। ফাহাদ সবগুলোকে এক রামধমক দিয়ে নিধির দিকে ভুরু কুচকে তাকায়। এই বজ্জাত মেয়ে আগে ছোট ছিল, তাই ভাবতাম বোঝে না মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, কিন্তু তুমি তো ঠিক আগের মতো আছো। আসলে কি, যে যেমন তার সাথে আমি তেমন ব্যবহার করি। ফাহাদের কথার পরিপ্রেক্ষিতে বলে ওঠে। ভাত বিস্ময়ের দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে থেকে, এই মেয়ে একটুও বদলায়নি। দুনিয়ার সবার আড়ালে ছোট্ট দুধের শিশু, আর তার সামনে সাপের মতো ফোঁস করতে থাকে। কি দোষ তার? ফাহাদ করিমকে অপমান, এর হিসাব সে নিবে। গাড়ির দরজাটা খুলুন। কেন? আমি কি তোমার চাকর? নাক ফুলিয়ে বলে ওঠে ফাহাদ। নিধি গাড়ির উপর এক হাত আর কোমরে দিয়ে মুচকে এসে বলে, জাওয়ান ভাই বলেছে বাইরে তার গাড়ি আর ড্রাইভার দাঁড়ানো আছে। গাড়ির সামনে তো আপনি আছেন, ভাবলেন আপনি ড্রাইভার। অপমানে মুখ থমথমে হয়ে যায় ফাহাদের। তার দলের লোকগুলো তার অগোচরে মিটমিটি হাসে। না, এই পুচকি মেয়েটাকে ফাহাদ করিম কে এত কথা শোনা এ ভারী অন্যায়। আর জাহান ওকে ফাহাদ পরে দেখে নেবে। বেশি বাড়ছো না মেয়ে, খবরদার মেয়রের সাথে মুখ সংযত করে কথা বলবে, না হলে আইনের আওতায় আনবো তোমাকে। নিধি এবার বাঁকা হাসে গাড়ির দরজা খুলে ভেতরে বসে একটু উকি দিয়ে মেকি এসে বলে ওঠে, তা মেয়র সাহেব এবার নাকি প্রেমের ছ্যাঁকা খেয়েছেন? ভেরি স্যাড। তা কাকে আইনের আওতায় আনতে পারেননি? আহারে, এমন হলে প্রেম থাক, বিয়ের জন্য মেয়ে পাবেন না আপনি। বলে গাড়ির দরজা লাগিয়ে দিল নিধি। ফাহাদ আকাশচুম্বনী। এতগুলো লোকের সামনে অপমান। ফাহাদ এবার ড্রাইভিং সিটে বসে দরজা খুলে বসে পড়ল। বিকট শব্দে গাড়ির দরজা লাগিয়ে দেয়। স্টার্ট দিতে নিতে তেতে ওঠে। আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন? পাগল হয়েছেন? ভাবি ক্যাপেতে আছে, নামান আমাকে এক্ষুনি। কেন? আমি তো ড্রাইভার, গাড়ি তো চালাবই। আর আপনার জায়ান ভাই বলেনি যে এই ড্রাইভার দিক দিগন্ত না বুঝে গাড়ি চালায়? দেখুন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চিৎকার দিয়ে ওঠে নিধি। ফাহাদ পিছনে ফিরে নিধির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, কাজী অফিসে আমি যখন আর কোনো মেয়েই পাবো না, ভাবলাম তোমাকে বিয়ে করে নিই, কী বলো? জানে মেরে দিব আপনাকে। ফাহাদ সামনে তাকে ড্রাইভিং সিটে মনোযোগ দেয়। পেছন থেকে নিধি চিৎকার করছে। ফাহাদ সামনে মুচকি মুচকি আসছে। নিধিকে জ্বালিয়ে তার ভালোই লাগছে। অন্যদিকে ইয়ানার খাবার শেষ করে তাকে ক্যাফেতে বাইরে এসে যান। এসেই দেখতে পায় দলের লোকগুলো জিপে বসে আছে, সিগারেট টানছে। ইয়ানা ওদের দিকে মুখ বাঁকায়। সেখানে দলের লোক তো থাকবেই, তার চেলারা তো বজায় থাকবে। জানকে দেখে ছেলেগুলো সব নেমে দাঁড়ায়। কিরে ভাই কই? গাড়ি কই? হ্যাংলা পাতলার মতো একটা ছেলে এসে জাওয়ানের হাতে তটস্থ করবে, গাড়ি আর ওই মেয়েটাকে নিয়ে তো চলে গেছে। কি? ইনা পাশ থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, ফাহাদ নিধিকে নিয়ে কই যাবে? জাওয়ান বিরক্ত হয়ে ইনার দিকে। এটুকু কথা শুনে তার রিয়াকশান দেখার মতো ছিল। জাওয়ান ফাহাদের ফোন কল করলেও ফোন রিসিভ হয় না। জাওয়ান রেগে যায় ফাহাদের উপর। কি একটা ব্যবস্থা! আমি অফিসে যাব কি করে? ভাইকে খবর দিছি, গাড়ি মনে হয় একটু পরেই চলে আসবে। বলে উঠে একজন। জান ছেলেগুলোকে যেতে বলে কয়টা জিপ ধরে পার্টি অফিসে চলে যায়। ইয়ান আবার ক্ষিপ্ত গলায় গটগট করে জিজ্ঞেস করলে, আশ্চর্য তো, কই নিয়ে যাবে ফাহাদ ভাই নিধিকে? আমি কি করে বলবো? তুমি যেখানে ছিলে আমি সেখানেই থাকবো। এত প্রশ্ন না করে চলো আমার সাথে। দাঁতে দাঁত পিষে জবাব দেয় জান। এনার সাদা চাদরটা ভালো মতো গায়ে জড়িয়ে সামনে হাঁটা শুরু করে। জানের আগে কপালে রক ফুলতে থাকে। ক্ষিপ্ত গতিতে এগিয়ে ইনার সামনে গিয়ে দাঁড়ায়। লিসেন, আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। তুমি আমাকে ইগনোর করছো, এক্ষুনি আমার সাথে চলো।
আপনি বসুন, আমি আপনার সাথে কোথাও যাব না। আমি এখন ক্যাম্পাসে যাব, আর আপনার ভাইকে বলুন নিদিকে নিয়ে আসতে। জান পাঞ্জাবির হাতে গুটিয়ে দামে দামে তাকে, তারপর ইয়ানা চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, তুমি যদি কথা না শোনো তোমাকে কোলে তুলে নিব কিন্তু, খাটাস একটা। আমি ভুলে যাব না। জান এবার নিচু হাতেই ইয়ানার সামনে ভেঙে রাস্তার মধ্যে বসে পড়ে। জান বিস্ময়কর দৃষ্টি দিয়ে ইয়ানার দিকে তাকায়। এটা কেমন বাচ্চামো স্বভাব? আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে আমি রাস্তায় শুয়ে যাব। জান এবার বিস্ময়ের সাথে রাগেও প্রচুর। বেয়াদব মেয়ে, ওঠো বলছি, না হলে থাপ্পড় মারবো একটা। সিনকেট করবে না ইনা। সিনকেট আমি না আপনি, যেতে দিন আমাকে। জান এবার আকাশচুম্বনী রাগ মেনে নেয় ইনা। ইনা বসা থেকে উঠে দাঁড়িয়ে কাপড় ছেড়ে সামনে হাঁটে। জান পিছন থেকে বলে ওঠে, যতক্ষণ না ক্যাম্পাসে চুক্ত আমি তোমার পিছন পিছন আসবো। ইনায় কিছু বলে না, সে দ্রুত পা চালায়। সকাল হওয়ার দরুন রাস্তায় লোকজনের আনাগোনা কম ছিল। জান ইনার হাত দুটো পিছনে প্যাকেটটা হাত দিয়ে রাখছে। কেউ কোনো কথা বলছে না একবার যেন। কিছু দূর থেকে গলির মাঝখানে যেতে হঠাৎ একটা গুলির শব্দ ইনার কানে ভেসে ওঠে। কয়েক সেকেন্ডভাবে ইনা উঠে দাঁড়িয়ে জলদি পিছনে ফিরতে দেখে জায়ান হাঁটু গেড়ে বসে আছে। রক্তের ফোয়ারা হয়ে গেছে তার ডান কাঁধে একটু নিচে। জায়গাটা চেপে ধরার চেষ্টা করে রক্তিম চোখে আশেপাশে তাকায়। ইনে কিছুটা ভয় পেয়ে থাকলেও আচমকা পা সচল হয় তার। সে জাওয়ানের পাশে হাঁটু গেড়ে বসে, আপনি ঠিক আছেন তো? কিভাবে হলো এটা? কে করলো এটা? ইনার এতগুলো প্রশ্ন জাহানের রক্তিম চোখে তার দিকে তাকায়। ইনাকে আটকে ওঠে তার। জাহান সুন্দর মুখশ্রী টুকটুকে লাল হয়ে গেছে, কষ্টের ছাপ স্পষ্ট। ইনার গায়ের চাদরটা দিয়ে জাহানের কাঁধটা দিকটা বেঁধে দিচ্ছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ইনা আশেপাশে তাকিয়ে যানবাহন আর লোক দেখতে পায় না। দু একটা রিক্সা আসলে জাহানের অবস্থা দেখে চলে যায়। জাহান চেষ্টা করছে সোজা হয়ে বসে, পকেট থেকে ফোন বের করে ফাহাদকে কল দেয়, কিন্তু এবারও ফোন রিসিভ করে না। কয়েকবার দেওয়ার পর একই ঘটনা। জাহান এবার রেগে গিয়ে ভয়ঙ্কর বৃষ্টি রকমের গালি দিয়ে বসলো। ইনার কান ঝাঁঝা করে উঠলো। অন্য সময় হলে সে জায়ানকে কথা শোনাতো, কিন্তু এমন পরিস্থিতি। অন্যদিকে জায়ান ইনার হাত ধরে রাস্তায় শুয়ে পড়ে। তাদের উপর দিয়ে একটা গুলি দিয়ে পাশের দোকানে দেওয়ার লাগে। জায়ানের গুলি যেদিকে ছোড়া হয় সেদিকে তাকায়, দেখতে পায় সেখানে প্রচুর ঝোপঝাপ। সামনাসামনি গুলি চালাবার সাহস থাকে না? আমার রিভলভার হাতে নেস, জোরে বলে কোমর থেকে একটা রিভলভার বের করে যান। এনা তাদেরকে ভুরু কুচকায়। আপনি এই অবস্থায় গোলাগুলি করবেন? আপনি মানুষও বটে, ভাগবেন তবু মস্কাবেন না। মরতে চাও? কি বলেন? মরতে চাইবো কেন? তাহলে আমাকে উঠতে সাহায্য করো, নাহলে এখান থেকে সরো, নাহলে দুজনে মারা পড়বো। ইনা জাহানকে উঠতে সাহায্য করে। জাহান এখনও শক্ত হয়ে অনেকটা ভাবছে। সে হলে এতক্ষণে অক্কা পেত। একটা দোকানের পিছনে এসে জাহান ইনাকে, জাহান নিজের দলের লোকজনকে ফোন লাগায়। রিসিভ হতেই ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে, খলিলের লোকগুলো চালাচ্ছে, জলদি বাজারের গলিতে চলে এক্ষুনি। কথাটা বলতেই হাত থেকে ফোনটা পড়ে যায় জাহানের। পুরো শরীর অবশ হয়ে এসছে প্রায়। ইনা ব্যাগ থেকে পানির বোতল বের হতে জাহানের মাথায় ঢালে। যাতনা আমার দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।